এখন আমার মেয়ের কি হবে? বিয়ের আগে যে আমার মেয়ের জীবনটা এমনই ধ্বংস হয়ে গেল। কাঁদিস না রে বোন, আমি দেখি কি করা যায়। লাদেন এদিকে একটু আয় তো, তোর সাথে কিছু কথা আছে। এই বলে আম্মু আমাকে আড়ালে নিয়ে গেল। বাবা, তুই এখন এই বিয়েটা করে নে, নইলে মেয়েটার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। আম্মুর এই কথা শুনে আমার তো জান যায় যে অবস্থা। আম্মু তুমি আমার সব কি বলছো? আমি কিভাবে রিয়াপুকে বিয়ে করব? রিয়াপু তো আমার থেকে বয়স অনেক বড়। তাছাড়া আমি তো বলতে গিয়ে আটকে পড়লাম। মনে মনে বললাম, মিতুকে যে আমি ভালোবাসি এই কথা এখন মাকে বলে মা কি ভাববে? তাই মনের কথা মনে রেখে দিলাম। বাবা, কি চিন্তা করিস, রাজি হয়ে যা না। দেখ বাবা, আমার মান সম্মানটা তো তুই রাখ। মনে মনে চিন্তা করলাম, তোমাদের মান সম্মানের জন্য আমাকে কোরবানি দিলা? আর একটা মেয়ে যে আমাকে এত ভালোবাসে তার কি হবে? তবু আমার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে গেলাম। কি হলো বাবা, বল তুই রাজি কিনা। হ্যাঁ মা, যাও। আমার জন্য তোমার মান সম্মান নষ্ট হতে আমি দেব না। এই শুনে মা বাহিরে গিয়েই, এই বোন, তোর এখন আর কান্না করতে হবে না। আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিব। আমার ছেলে রাজি আছে। এই কথা মিতু শুনে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। হঠাৎ একটা পিচ্ছি এসে বলল, তোমাকে রিয়াপু ডাকছে তার রুমে যেতে। হ্যাঁ যাও, আসতেছি। রিয়াপুর রুমে গিয়ে দেখি মিতু এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই, তোর কি একটু বুদ্ধি নেই একটুও? তুই কিভাবে এই বিয়েতে রাজি হয়ে গেলি? আমি কত কষ্ট করে এই বিয়েটা ভাঙলাম, আর তুই আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি? তুই কি একবারও চিন্তা করলি না? এই দেখ, আমার ছোট বোন কিভাবে কান্না করছে, ওর কি হবে? আরে আপু, আমি কি আর সাধে রাজি হয়েছি? আমার মার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। তুমি জানো না আমি মিতুকে কতটা ভালোবাসি। ওর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু আমার মার কথা কে ফেলে দিতে পারি? এই, তুই যা, তোকে আমায় বিয়ে করতে হবে। এভাবে বলো না প্লিজ। আমার বয়ফ্রেন্ড আইতাছে, দেখি হামুর সাথে কথা বলে। তুই আর প্যাচ লাগাবি না। এই না হলে আমার লক্ষ্মী আপু। এর মধ্যে খালাও চলে আসলো। লাদেন বাবা, যাও তৈরি হয়ে নাও। তোমার সাথে কিছু কথা ছিল মা। আসলে মা, আমি লাদেনকে বিয়ে করতে পারবো না। তাছাড়া লাদেন আমার ছোট ভাইয়ের মতো। তাহলে এখন কি হবে বল? কে তোকে বিয়ে করবে? তোর জীবনটাকে তো আমি এইভাবে নষ্ট করে দিতে পারি না। আম্মু, একটা কথা বলি, রাগ করবা না তো? আরে না মা, বল। আমি একজনকে ভালোবাসি, যদি বলো তাইলে ওকে আসতে বলবো মা। এটা তো আগে বলবি। তাড়াতাড়ি বল জামাই হয়ে আসতে। ধন্যবাদ মা। হঠাৎ দেখি মিতু চলে যাচ্ছে তার রুমের দিকে। আরে গাধা, যা, মিতু রাগ করছে। আমি চলে গেলাম মিতুর রুমে। এই মিতু, মিতু দরজা খোল। মিতু, আমার কলেজে দরজা খোল। মিতু রুমের ভিতর থেকে বলছে, তুই রিয়াপুকে বিয়ে কর যা, আমার কাছে কি, আমি তোর কেউ না। আমার লক্ষ্মী সোনা রাগ করে না। আমি তো আমার মার কথা শুনে এমন করেছি। মার কথা কি ফেলে দিতে পারি তুমি বলো? আচ্ছা মানলাম আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আর এমন হবে না প্লিজ। না, তুই এখান থেকে যা বলছি। আমার অনেক রাগ হচ্ছে কিন্তু। এত সুন্দর মেয়ে কই থেকে এলো? ওই যে দেখা যায়। এই কথা শুনে মিতু একটান দিয়ে ও রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তুই মেয়েদের দিকে তাকিয়ে থাকিস, আজ তোর চোখ আমি তুলে ফেলবো। আরে বাবু, এই কথা তো আমি এমনিতেই বললাম, নাহলে তো তুমি দরজা খুলেই দিতে না। খুব বুদ্ধিমান তুমি। দাঁড়াও, দেখাইতেছি মজা। আমাকে বালিশ দিয়ে মারতে লাগলো। আমি ওকে জোর করে জড়িয়ে ধরলাম। হঠাৎ দিকে আমার শার্টটা ভেজা ভেজা লাগছে। আমি মিতুর মুখটা তুলে রেখেও কান্না করছে। আমি বললাম, কি গো জানো, তুমি কান্না করছো কেন? তুমি জানো না আমার খুব কষ্ট হয় তোমাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করতে। যখন তুমি বলছো রিয়া আপুকে তুমি বিয়ে করে নিবা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। মনে মনে বলছিলাম রিয়া আপুর একদিকে বিয়ে হবে আর একদিকে আমি মরে। এত করে বলি সকালে না ঘুমিয়ে ফজরের নামাজটা তো পড়তে পারিস। হ্যাঁ আম্মু, যাও তো এখান থেকে, বিরক্ত করো না। দেখছো না ঘুমাচ্ছি, এত চিল্লাপাল্লা করো না, ঘুমোতে দাও। এই, কয়টা বাজে খেয়াল আছে? তুই না বলি আজ কলেজে যাবি? সকাল 9টা বাজতে বেশি দেরি নাই। লাফ দিয়ে উঠে বললাম, কি বলো, এত বেলা কখন হলো? বেলা হবে না, তুই আরো ঘুমা। দেখি আম্মু, আগে যাও তো, আমাকে ফ্রেশ হতে দাও। আমি ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আমি শেখ লাদেন, পড়াশোনা এই বছরে 2023 সালের এসএসসি পরীক্ষার্থী। আর কিছু জানার দরকার নেই, সাথে থাকেন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও। এই তো আনতেছি, দাঁড়া একটু। আম্মু সময় নেই, তাড়াতাড়ি করো, কলেজে যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে। এই নে বাবা নাস্তা, খেয়ে আমাকে উদ্ধার কর। আম্মু বাবা কই? বাবাকে তো দেখতে পাচ্ছি না। তোর বাবা আর তোর মতো না, আর আগে চলে গেছে অফিসে।
ওকে আম্মু, আমি কিন্তু গেলাম, হ্যাঁ। ওকে যা। আম্মু, আবার কি হলো? টাকাগুলো শেষ। সেদিন না 1000 টাকা দিলাম, আজ শেষ? আম্মু, ও আম্মু, ছেলেকে হিসাব চাও বলো। নে বাবা 500, পরে তোর বাবাকে বলিস দিবে নে। ওকে আম্মু। ঘর থেকে বের হয়ে আমার বেস্ট ফ্রেন্ড তাসলিমাকে কল দিলাম। বল। হ্যাঁ বল মানে, আমি সে কখন থেকে তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, আর তুই? কি কোস মামা? কই তুই বল, আমি আইতেছি। তোর বাড়ির সামনে। মামা চল। আরে লাদেন, বেস্ট ফ্রেন্ড পেয়ে ফ্রেন্ডকে ভুলে গেলি? আরে না, কি যে কস না তুই। ওই এত কথা না বলে আগে কলেজে চল। চল যাওয়া যাক। তো কলেজে যাওয়ার পর সুমাইয়া, হৃদয়, হারেস ওরা সবাই আড্ডা দিচ্ছে। কি রে মামারা, কেমন আছিস তোরা সবাই? এই তো মামা, আলহামদুলিল্লাহ ভালো। তোর অবস্থা কেমন? তোর আমার আবার অবস্থা, যে কষ্টে আছি আমি মামারে। কেন মামা, কি হয়েছে? মামা কি আর কমু দুঃখের কথা। স্বপ্নের দিকে বউ আছে, ঘুম ভাঙলে দেখি বউ নাই। হাসবি না একদম, মুখ ভেঙে দেব। আহারে আমার বেস্টুর কি কষ্ট। কেন? আমি আছি না? লাদেন, তোর কিন্তু আমি অনেক ভালোবাসি। দেখ, ফাজলামো করবি না, ফ্রেন্ডের মতো থাকবি, উল্টাপাল্টা কথা বলবি না। এই, তুই এত রাগ করিস কেন বলতো? আমি তো জাস্ট মজা করলাম। অবশ্য তুই রাজি থাকলে তোর সাথে প্রেম করতাম। এই ক্লাসে চল, সময় হয়ে গেছে। ক্লাস শেষ করে বাড়ি যাওয়ার পথে আমার বেস্ট ফ্রেন্ড তাসলিমার জন্য সাইমন অনেক পাগল। এর আগে অনেকবার প্রপোজ করেছিল, কিন্তু আমার বেস্টও রাখেনি, কারণ সাইমন একটু গুন্ডা টাইপের। তো আজ আবার পথের মাঝে তাসলিমার পথে আগলে দাঁড়াইছে। দেখলাম ও কিছু বলাপার নিয়ে এসে। কি চাই সাইমন? দেখ, পথের মাঝ থেকে সরে যা, বাড়ি যেতে হবে। আমি তো তোরে আটকাই নাই, তুই যা। তাসলিমা, জানো না আমি তোমাকে কত ভালোবাসি? জুতা চিনিস শালা? জুতা দিয়ে তোর গালে দিমু। কি বললে? তবে রে, দেখ আজ তোরে কি করি। ওই তারা ধর, শালিরে আজ ওরে ধর্ষণ করব। কি? আমি থাকতে আমার বেস্ট ফ্রেন্ডকে দর্শন করবি? তারপর আমি আর আমার 2 জন বন্ধু ধুম কতক্ষণ মারামারি করলাম। ওই দেখ, কেউ সামনে আসবি না, নইলে কিন্তু লাদেনকে গলায় ছুরি ধরছি দেখলি? প্লিজ ওরে ছেলে দে। শালার খুব পাকা গজিয়েছে, আজ ওর পাকা কাটবো। তারপর ওরা আমাকে কিছুক্ষণ মেরে চলে যায়। তাড়াতাড়ি লাদেনকে ধর, ওরে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে যাওয়ার পর যখন আমার হুঁশ ফিরে, তখন দেখলাম একজন ডাক্তার ওই পাশে ফিরে কি যেন লিখতেছে, আর আমার পাশে আমার ফ্রেন্ডগুলো বসে আছে। তবে যাই বলি না কেন, আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বন্ধুগুলো কখনো আমাকে হাসপাতালে একা রেখে যাবে না। এই ওষুধগুলো আনতে হবে। ওয়াও, এটা আমি কি দেখলাম? এক নজরে ডাক্তারের দিকে তাকিয়ে আছি। তারপর হঠাৎ দেখি ডাক্তারের ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল আছে। ও মা, এখন তো এই ঠোঁটগুলো আমার আরো বেশি আকর্ষণ করছে। ওই শালা, কই হারিয়ে গেলি? কি রে, কথা বলিস না কেন? হে লাদেন, শুনতে পাচ্ছিস? হঠাৎ দেখি কে যেন ডাকতেছে। তাসলিমা, বল কি হয়েছে? এত ডাকতেছিস কেন? মনে হয় তোর জামাই মারা গেছে শালি। লাথি চিনিস? লাথি খাবি? আমার তো এখনো বিয়েই হয় নাই, আবার আমার জামাই মারা যাবে কিভাবে রে? আচ্ছা এইসব কথা ছাড়, তুই এতক্ষণ ডাক্তারের দিকে এভাবে তাকিয়েছিলি কেন রে? বন্ধু আর বলিও না, আমি তো ডাক্তারের প্রেমে পড়েছি। যদি জীবনে বিয়ে করি তাহলে ডাক্তার কে করব? কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার ঠোঁটের নিচে তিল। মনে হয় যেন আমার সামনে এতক্ষণ একটা পরি দাঁড়িয়েছিল। এখন একটা কাজ কর বন্ধু, ডাক্তারের নামটা জেনাই তো। কি কোস মামা? যেই ছেলে মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা, মেয়েদের দিকে তাকিয়ে থাকতে তার লজ্জা পায়, সেই ছেলে নাকি প্রেমে পড়েছে। আহা গো বন্ধু, আমার কি বললা? হরে তাসলিমা, আমারও তো একই কথা। লাদেন তো মেয়েদের ভয় পায়, তাহলে ও আবার প্রেম করবে কিভাবে? আমার মনে হয় ওরে ভূতে ধরছে। তাসলিমা, তোর পায়ের জুতা খুলতো, ওরে জুতা দিয়ে পিটিয়ে ভূত নামাতে হবে। এই তোর থামবি? আমাকে কিছুই ধরেনি, আমি সত্যি সত্যি প্রেমে পড়েছি রে। জীবনে প্রথম কোনো মেয়েকে আমার পছন্দ হয়েছে। দেখবি এই ডাক্তার নিকে তোদের ভাবি বানাবো। তাসলিমা, তুই কি তখন মার খাবি? তোরে আমি কি বলছি, ডাক্তারের নামটা জেনে আমার আর সহ্য হচ্ছে না, জানো তাড়াতাড়ি। যাইতেছি। এত অস্থির হতে হবে না শালা, প্রেম করবি তুই, আবার নাম জেনে আসতে হবে আমার। আমিও আসবো তাসলিমা। তুই থাক, আর লাদেন খেয়াল রাখ, আমি যাইতেছি। তাসলিমা চলে গেল। কি রে সুমন, তোর গার্লফ্রেন্ডের খবর কি? আরে বেটা, আমি কি আর তোর মতো একটা প্রেম করব? আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। তুই বেটা আসলে একটা জিনিস, আমি একটা প্রেম করতে পারি না, হ্যাঁ তুই এখানে এতগুলো প্রেম করিস। কথা বলতে বলতে তাসলিমা চলে আসলো। কি রে তাসলিমা,
তাড়াতাড়ি ডাক্তারের নামটা বল। আহ, আমার জানের নামটা না জানি কত সুন্দর হবে। তোর ডাক্তারনির নামটা হলো লামিয়া। এই তোরা দেখছোস আমার নামের সাথে তোর ভাবির নামটার কত মিল। এর মধ্যে আমার অন্য ফ্রেন্ডগুলো চলে আসলো। কিরে লাদেন, তুই আসলেই একটা গাধা। যখন দেখতেছোস সাইমন তোর সামনে, তখন আমাদের কল দিতি, দেখতি ওরে কি করতাম। সালারে আরেকবার পাইলে কি যে করব তার হিসাব নাই। আমার তো মনটা চাইতেছে ওরে মারিতে। আরে রাগ বেটা, যা হয়েছে ভালো হয়েছে। আজকে মার খাইছি বলেই আমি আমার ডাক্তার নিয়ে দেখা পাইছি। কি মাইবে চেহারা রে। বারবার আমি লামিয়া প্রেমে পড়ি। কি মামা, কাহিনী কি? আর বলিস না, এখানে এসে লাদেন নাকি ডাক্তার দেখে প্রেমে পড়ছে। তাহলে তো খুবই ভালো হয়েছে, আমরা একটা নতুন ভাবি পাবো। এই বলে সবাই হাসতে লাগলো। এই সত্যি রে, আমার ডাক্তারের মায়ের চেহারা বারবার বেশি ওঠে রে। আরে বন্ধু, তুই চিন্তা করিস না, আমরা আছি না, তোকে হেল্প করবো না। প্রেমের বিষয়ে আমাদের অনার্স পড়া আছে। আচ্ছা বাদ দে। তাসলিমা, ডাক্তারে কি বলেছে? বাড়ি কখন যাব? এই তো, এখন চাইলে যেতে পারবি, ডাক্তার বলছে। ওকে চলে সবাই। তাসলিমা, বিল দিছিস? চল। হাসপাতাল থেকে বেরোয়ার সময় এই তোরা এখানে একটু দাঁড়া, আমি ও জানকে একটু দেখে আসি। এই কি কস, মরবি নাকি তুই? কিছু হবে না, তোরা একটু দাঁড়া। ডাক্তারের কেবিনে যাওয়ার পর ডাক্তার নেই মানে লামিয়া। কি চাই এখানে? আপনাকে তো ছুটি দেওয়া হয়েছে, বাড়ি যান। মনে মনে ভাবছি, আহ কি সুন্দর চেহারা, তোমাকেই তো ঘরের বউ করবো। মনে মনে কি বলেন, জোরে বলেন। ও, আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা কি? আমার নাম লাদেন। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো? বলেন, কি বলবেন? আমার অনেক কাজ আছে। ম্যাডাম, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? কেন? নাম্বার দিয়ে আপনি কি করবেন? আর আমার নাম্বার আমি কাউকে দেই না। ম্যাডাম, যদি কোনো দরকার পড়ে আপনাকে কল দিলাম, কখন কোন ওষুধ লাগে। ওকে, তোলেন 01723। ওকে, তাহলে আজ আসি ম্যাডাম। ম্যাডাম, একটা কথা বলবো? আবার কি হলো বলেন? ম্যাডাম, আপনি কিন্তু খুব সুন্দর, আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে। এই কথা বলেই দিলাম এক দৌড়। আমার দৌড় দেখে বন্ধুগুলো বলল, কি রে, এভাবে দৌড়ে আসলি কেন? আর বলিস না, লামিয়ার নম্বর নিয়ে এসি, সাথে বলেও এসি আপনাকে আমার ভালো লাগে। কি রে, আমি কাকে দেখছি? যে ছেলে মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায়, সেই ছেলে নাকি বলায় আপনাকে আমার ভালো লাগে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ রে, সত্যি বলে দিছি। আর অন্যদিকে লামিয়া বসে বসে ভাবছে, এই ছেলেটাকে কেন যেন মনে হয় চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না। এর মধ্যে একটা নার্স এসে বলল, ম্যাডাম, নতুন রোগী এসে। এবার লামিয়া বলল, চল তাহলে। আর এদিকে আমি, এই তোরা চল তো, এত কথা না বলে। তাহলে আমরা যাই। তাসলিমা আর সুমন, লাদেনকে ভালোভাবে বাড়ি পৌঁছে দিয়ে আসবি কিন্তু। আর কোনো সমস্যা হলে কল করবি। ওকে, তোরা যা, কোনো সমস্যা হবে না আমি থাকতে। আচ্ছা বাইরে, পরে কলেজে দেখা হবে। বাড়ি যাওয়ার পর যখন কলিং বেল বাজালাম, তখন দেখি খালা এসে দরজা খুলে দিল। আমি বললাম, আরে খালা আম্মা, কেমন আছো তুমি? বাবা, আমি আর কেমন থাকবো? তোরা তো আর আমাদের বাড়িতে বেড়াতে যাস না। খালাকে জোরে ধরে বললাম, খালাম্মা তুমি রাগ করো না প্লিজ, এখন থেকে যাব। যা, ফ্রেশ হয়ে নে, পরে কথা হবে। ওকে খালাম্মা। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ এসে দেখে আম্মু আর খালা গল্প করছে। আমি বললাম, কি নিয়ে কথা বলো আম্মু? তোর খালা দাওয়াত দিতে এসেছে। কিসের দাওয়াত খালা? এই তো, আমার বড় মেয়ের বিয়ে আগামী শুক্রবারে। প্রিয়াপুর বিয়ে? আর আমাকে আজকে বলে যাও? খালা, তোমার সাথে কথা নেই। আরে বাবা, আমরা তো এই কয়েকদিন হলো বিদেশ থেকে আসলাম, ফোনে ছেলের সাথে কথা হয়েছে, তারপর বিয়ে ঠিক করেছি। আচ্ছা খালা, ছোটবেলায় আমি যার সাথে খেলা করতাম, মিতু, এখন বিদেশ থেকে সে কি করে? তুই মিতুকে চিনিস না? আরে হাসপাতালে ডাক্তার হয়েছে। কি বলো? তাহলে তো আমাদের আর চিকিৎসা করাতে টাকা লাগবে না। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আচ্ছা লাদেন, শোন, আমার তো দুটাই মেয়ে, ছেলে নাই। তুই তো আমার ছেলের মতোই, তুই কিন্তু আগামীকাল সকালে চলে যাবি। আমি মনে মনে বললাম, ছেলে নইতে কি হয়েছে, ছোট মেয়ে জামাই করে নাও, তাহলেই তো হয়। এভাবে বলো কেন খালা? আমি বুঝি তোমার ছেলে না? বাবা, যেটা বলছি, সকালে যেন তোরে আমার বাড়িতে দেখি। আর আপা, তুমি 2 দিন পর চলে যাবা। তাহলে আজ আমি উঠলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে থেকে যাও না, কাল সকালে যাবনে। না, আজ আমার অনেক কাজ আছে, যেতে হবে আজকে। ওই বাইরে রিক্সা দাঁড়িয়ে আছে। খালা, খালু আসেনি? খালু কোথায়? তোর খালু একটু কাজে ব্যস্ত থাকে। আচ্ছা যাই রে আপা, লাদেন, সকালে কিন্তু চলে আসবি। ওকে খালা,
খালা, ও খালা, আমাকে মৃত্যুর একটা পিক দেখাবা? এত পাগল হইবি না, আগে বাড়ি আয়, পরে মন ভরে দেখে নিস। এই কথা বলে খালা চলে গেল। আমি বললাম, মা খাবার দাও, খিদা লাগছে। বস বাবা, দিতেছি। আমার বাবা কই? দাঁড়া, তোর বাবাকে ডেকে নিয়ে আসি। বাবা আসার পর, লাদেন আগামীকাল থেকে আমার অফিস যাবি। মা, ও মা দেখছো বাবা কি বলে? এই বয়সে নাকি আমি অফিসে যাব? আমি তো এখন অনেক ছোট। চুপ, এখনো ও নাকি অনেক ছোট। আচ্ছা বাবা, এখন আমাকে কয়েকদিন সময় দাও, তারপর তোমার অফিসে যাব। দেখ লাদেন, আমি আর কত করব, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, তাই এখন অফিসের দায়িত্ব তোকে দিতে চাই। জি বাবা, বুঝলাম, কয়েকদিন পর থেকে যাব, চিন্তা করো না বাবা। আচ্ছা, তোমরা আগে খাওয়া দাওয়া করো, তারপর কথা বলিও। খাওয়া দাওয়া শেষ করে আমার নিজের রুমে এসে মনে মনে বলছি, আমার খালাতো বোন ডাক্তার নেই, এত সুন্দর। আগে যদি জানতাম এটা আমার খালাতো বোন, তাহলে তো আগে সরাসরি প্রপোজই করতাম। আচ্ছা, এখন একটা ফোন দিই, দেখি আর একটু মজা করি। ফোন দেওয়ার পর, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তো তোমার জান বলছি। জানো, তুমি কেমন আছো? এমন থাপ্পড় দিমো ছেলে পরে আর জানু ডাকবি না, শয়তান ছেলে, ফোন রাখ। আরে ফোন রেখো না, তোমার সাথে আমার কথা আছে। বলতে বলতে ফোনটা কেটে গেল। আচ্ছা, এখন তাসলিমাকে ফোন দিই। ফোন দেওয়ার পর, বিষ্টু, বল কি হয়েছে? তাসলিমা, আগামীকাল খালার বাসায় যেতে হবে, রেডি থাকিস, সকালে যাব। কেন, খালার বাসায় বেড়াতে যাবি নাকি? আর তুই যাবি, যা, আমি যাব না রে। আরে আমি তোর ছেড়ে কোথাও যাই বল? আর আমার রিয়াপুর বিয়ে। যেমনই। তা তোর মিতুর সাথে কথা হয়েছে তোর? আর আমার লাইনটা একেবারে পরিষ্কার, কারণ মিতু আমার খালাতো বোন, রিয়াপুর ছোট বোন। তাহলে তো তোর কোনো সমস্যাই রইল না। আচ্ছা, সকালে রেডি হয়ে থাকবো নে, তুই একটা কল দিস। আচ্ছা, এখন বল তোর খালার বাসা কই রে? এই তো মোহনগঞ্জ, এখান থেকে 25 টাকা ভাড়া। কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে মা এসে ডাকছে, এই লাদেন, ওঠ, তোর খালার বাসায় যাবি না? অনেক বেলা হয়েছে তো। আমি এখন যাও তো, আমি উঠতেছি। তাড়াতাড়ি ওঠ, বেশি বেলা গেলে তোর খালা আবার আমাকে বকা দিবে। আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে নাস্তা করলাম। এর মধ্যে তাসলিমা এসে বলল, আরে তাসলিমা, আসো, নাস্তা করে দুজন একসাথে যাও। না আন্টি, আমি নাস্তা করে আসছি। আরে বস তো। নাস্তা করা শেষ। তাসলিমা, তুই একটু বস, আমি আসছি। তাড়াতাড়ি কর। ওকে। আমি বাবার রুমে যাওয়ার পর, বল কি হয়েছে? টাকা লাগবে। এই নে, আর দেখে শুনে যাবি। ওকে বাবা। তাসলিমা, যাও যাক। আচ্ছা মা, তাহলে যাই, তোমরা কিন্তু চলে এসো। এই রিক্সা যাবা? মামা, ওঠেন। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে খালার ঘরে কলিং বেল বাজালাম। তখন দেখি মিতু, মানে আমার ডাক্তার নিয়ে দরজা খুলে দিল। আরে আপনি এখানে কেন? আপনি যাবেন তো হাসপাতালে, তাহলে আমার বাসায় কি চাই? কি লজ্জা, কি লজ্জা। মিতু তো এখান থেকে এক দৌড়ে চলে গেল, আর খালা একা একা হাসতে লাগলো। এই মেয়েটা কে বাবা? আরে খালা, ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। বুঝলাম বাবা। মা, ভেতরে আসো তুমি। রিয়াপু কই খালা? তো রিয়া আপু তার বান্ধবীদের সাথে কোথায় জানি গেছে। মিতু, এই মিতু, মা বলো। রুমগুলো দেখিয়ে দে তো। আসেন আমার সাথে। আমার নাম তাসলিমা। শুনছি তো হাসপাতালে। এই যে তাসলিমা, এটা তোমার রুম। আর আপনি আসেন আমার সাথে, আপনার আজ খবর আছে। কি খবর শুনি? সেদিন হাসপাতালে আপনি আমাকে কি বলেছিলেন জানো? যা বলেছি তো বলেছি, কি করবা তুমি? হ্যাঁ, কি করব দেখবেন, আগে রুমে চলেন। আর আমাকে তুমি করে বলা, দেখাবো আজকে আপনাকে। রুমে যাওয়ার পর বালিশ দিয়ে আমাকে মারতে লাগলো। এই মারছেন কেন? আমি আবার কি করলাম? তারপর হঠাৎ দেখি মিতুর চোখ দিয়ে পানি পড়ছে, আর কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমি তার পিছন পিছন যেতে লাগলাম। দেখি মিতু ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার দিকে ফিরে দেখি মিতু কান্না করছে। কিরে মিতু, তুই কান্না করিস কেন? তোর আবার কি হয়েছে? আরে কান্না পরে করিস, আগে বল কেন তুই কান্না করিস? তুই কি করে বুঝবে আমি কেন কান্না করি? সেই ছোটবেলা থেকেই আমি তোকে ভালোবাসি। যখন তোরে ছেড়ে আমি বিদেশে যাই পড়ালেখা করার জন্য, প্রথম প্রথম মনটা একটু ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে তোর কথা মনে হতে থাকলো। জানিস তোরে আমি কত মিস করতাম, তোরে খুব দেখতে মন চাইতো। তাই আমি আম্মুর কাছে পিক চাইতাম, কিন্তু আমি ভয়ে ভয়ে আম্মুকে বলি না, যদি মা সন্দেহ করে। তুই হয়তো জানিস না আমি এই পর্যন্ত কতগুলো প্রপোজ পাইছি, কিন্তু আমি একটাও প্রপোজ রাখি নাই, কারণ আমি জানি আমার লাদেন একদিন আমার কাছে ফিরে আসবে। আমার তোর প্রতি বিশ্বাস ছিল। জানিস, আমি প্রথম যেদিন ডাক্তার হয়ে নতুন জয়েন করছি, প্রথমেই তুই আমার হাসপাতালে আসলি। তখনই আমার মন বলছিল এটাই হয়তো লাদেন হবে, কিন্তু তুই বলে চলে গেলি। আমার তোমাকে অনেক ভালো লাগে,
তুই জানিস না রে আমি তোরে কত ভালোবাসি। তোর জন্য জীবন কুরবান দিতেও আমি এক পায়ে রাজি আছি। তবু আমি বলি, আমি তোরে অনেক অনেক ভালোবাসি রে লাদেন। এই বলে জড়িয়ে ধরলো। আমি তো একেবারে বোকা বনে গেছি মিতুর কথা শুনে। একটা মেয়ে আমাকে এত ভালোবাসতে পারে, আর আমার কিনা তার কথাই মনে নেই। মিতু, আমি তোরে যেদিন প্রথম দেখি সেদিন আমার তোরে খুব ভালো লাগে। আমিও তোরে খুব ভালোবাসি। যা তুই, তোর ভালোবাসা আমার দরকার নেই। তোর আমার কথা মনেই নেই, আবার আসছে ভালোবাসতে। সত্যি মিতু, আমি তোকে অনেক ভালোবাসি। যদি ভালোবাসতি তাহলে তো আমাকে প্রপোজ করতি, তা না করে স্যার এখনো দাঁড়িয়ে আছে। মিতু, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিরে, এত রেগে গেলি কেন? আমি আবার কি করলাম? তুই কি করিস নাই বল? এভাবে কেউ প্রপোজ করে? সুন্দর করে আমাকে প্রপোজ কর। কিন্তু আমি তো কাউকে কখনো প্রপোজ করিনি। তাহলে কিভাবে প্রপোজ করবো তুই বল? আমার জন্য করতে হবে, তুই পারবি প্রপোজ কর, আমার বিশ্বাস আছে আমার জানের উপর। মনে মনে বললাম, তোর বল, আমি আর প্রপোজ ভালো লাগে না। শর্ট করে প্রপোজ করলাম তা হবে না, 19 সুন্দর করে প্রপোজ করি। তা তোমার যদি এত সুন্দর করে প্রপোজের দরকারই হয়, বিদেশি ছেলে বিয়ে করে নিয়ে আসতা। এই, মনে মনে কি বলিস? প্রপোজ করবি নাকি আমি চলে যাব? করতেছি বাবা, কথাগুলো মনে করা লাগবে তো। তাড়াতাড়ি। ছাদ থেকে একটা ফুল নিয়ে হাঁটু গেড়ে বলতে শুরু করলাম, যেই দিন আমার প্রথম জন্ম হয় সেই দিন কিছুই বুঝতাম না, কিছু জানতাম না। কিন্তু আস্তে আস্তে যখন বড় হই তখন বুঝি আমার মা ছাড়া আমার আপন আর কেউই না। পরে যখন আরো বড় হই তখন মা বলে, বাবা তোকে এখন একটা বিয়ে করে আমি আমার নাতি নাতির মুখ দেখতে চাই। তখন আমি বলতাম, মা তোর এসব আর অনেক পরে। কিন্তু যেদিন হাসপাতালে তোর সাথে আমার প্রথম দেখা হয় সেদিন আমি বুঝতে পারলাম আমার জীবন সঙ্গী আমি পেয়ে গেছি। আর আজকে যখন তোর কথাগুলো আমি শুনলাম তখন বুঝতে পারলাম তোর মতো আমাকে এই দুনিয়াতে আর কেউ এত ভালোবাসতে পারবে না। তুই হবি কি আমার রাত জাগার কারণ? তুই হবি কি এই কফিতে দুজন মিলে ভাগ করে খাওয়ার ভাগিদার? তুই হবি কি আমার ফুটবল টিমের মা? আগে হয়তো স্বপ্ন দেখতে পারতাম না, কিন্তু এখন তোরে নিয়ে রোজ রাতে স্বপ্ন দেখি। তুই যদি বলিস তোর জন্য আমি আমার জীবনটা হেসে দিয়ে দেব, তোরে নিয়ে আমি 1000 বছর বাঁচতে চাই ওই নীল আকাশের নিচে। প্রতিদিন রাতে দুজন উঠে ওই চাঁদ দেখবো। অনেক অনেক ভালোবাসি রে তোরে, মরার আগ পর্যন্ত ভালোবেসে যাব। আই লাভ ইউ। মিতু আমার প্রভু শুনে কান্না করতে আরম্ভ করলো। তুই আমাকে এত ভালোবাসিস? আমিও তোরে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু রে আমার পাগলটা। এবেলা আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, মিতু জান, আমার কিন্তু এখন মিষ্টি খেতে মন যাচ্ছে। তুমি দাঁড়াও, আমি ফ্রিজ থেকে তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। এই কই যাও? এই মিষ্টি কিন্তু সেই মিষ্টি না, দাঁড়াও দেখে কোন মিষ্টির কথা বলছি আমি। এই বলে দিলাম আমি চারটো ট্যাগ করে। হঠাৎ শুনি, এই আমি কিছু দেখি নাই। এই বলে অপর দিকে ঘুরে আছে। মিতুতে এক লাফে দূরে চলে গেল। আমি বললাম, শালি আসার সময় পেলি না? দেখছিস না আমি তোর ভাবির সাথে রোমান্স করছি। এই, তোমার কি লজ্জা শরম নেই? আরে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়, কোনো সমস্যা নেই বুঝলা আমার জানো। এর মধ্যে রিয়াপু উপরে চলে আসলো। কি রে লাদেন, তুই লিপস্টিক কবে থেকে খেতে শুরু করলি? তোর ঠোঁটে তো লিপস্টিক লেগে আসছে। মনে মনে বলছি, হেই আজ আমি শেষ, না জানি কি হয় আজকে। আর রিয়াপুর কথা শুনে মিতুতে এক দৌড়ে নিচে চলে গেল। আর আমি বললাম বিপদে। লাদেন শোন, আমার বোনের মনটা অনেক ভালো, মিতু তোরে অনেক ভালোবাসে। আগে আমার বিয়েটা হতে দে, তারপর তোদের বিয়েটা আমি নিজে করিয়ে দেব। তবে আমার বোনকে কিন্তু কখনো কোনো কষ্ট দিবি না। রিয়াপু তুমি আমাদের রিলেশন মেনে নিলা? আই লাভ ইউ রিয়াপু। এই বলে আমি রিয়াপুকে জড়িয়ে ধরলাম। না মেনে উপায় নেই, কারণ মিতু আমার ছোট বোন। এখন সার। রিয়াপুকে ছেড়ে দিয়ে তিনজন মিলে কতক্ষণ আড্ডা দিলাম, তারপর নিচে চলে গেলাম। এর মধ্যে খালা খেতে ডেকে নিয়ে আসলো, সবাই খেতে বসলাম। লাদেন, তোমার খবর কি? তোমার পড়ালেখা কেমন চলছে? জি খালু, আলহামদুলিল্লাহ ভালো। এই বলে সবাই খেতে লাগলাম। হঠাৎ দেখি কে জানি পা দিয়ে আমার পায়ে গুঁতো দিচ্ছে। আমি ওপরে চেয়ে দেখি মিতু হাসছে। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু তাও পা দিয়ে গুঁতো দেয়। তাড়াতাড়ি খেয়ে আমি আমার রুমে ঘুমোতে চলে গেলাম। আমার রুমে আসার কিছুক্ষণ পর দেখি মিতু আসতেছে। আমার জানটা কি করে? তোমার জান লুডো খেলাই, খেলবা? তুমি এত রেগে আছো কেন? রাগ করবো না তো কি করবো? একে তো ভালো খাবার খেতেই দিলে না, আর এখন এসে তুমি বলো কেন আমি কি করি? রাখবো না তো কি করবো? কুল বেবি কুল, এত রাগ করলে কি আর হবে? তা তুমি এখানে কি করতে আসলে? যাও তোমার রুমে যাও, আমি এখন ঘুমাবো, অনেক রাত হয়েছে। আজকে আমি তোমার সাথে ঘুমাবো, তোমাকে জড়িয়ে ধরে। মাথা খারাপ হয়েছে তোমার নাকি? কেউ দেখতে পারলে তখন কি হবে বলো? আর তুমি আমার সাথে থাকলে কিছু একটা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, মায়ের চিনো, বিয়ের আগে এসব কিছুই হবে না। আগে বিয়ে করো, তারপর সব হবে। আর আমি ফজরের আজানের আগে চলে যাব, তোমাকে বলতে হবে না। এই বলে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমিও জেগে না থেকে ঘুমিয়ে গেলাম।
সকালে উঠে দেখি মিতু নাই, চলে গেছে। আমি মনে মনে বললাম, যাক বাবা বাঁচলাম, নাহলে আজকে আমি শেষ হয়ে গেছিলাম। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। দেখতে দেখতে আপুর গায়ে হলুদের দিনও চলে এলো। হঠাৎ দেখি সিঁড়ি দিয়ে একটা পরি নামতেছে, হলুদ রঙের শাড়ি পরে। আমি তো তার দিকে এক নজরে তাকিয়েছি। হঠাৎ তাসলিম এসে বলল, এত দেখিও না, পরে নজর লেগে যাবে। ধুর, আমার জিনিস আমি দেখতে পারবো না? দেখবি তো, সেটা আরো অনেক সময় পরে আসছে। তাও আমি দেখবো। বাবু, তুমি তো এখনো রেডি হও নাই, যাও তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসো। আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি বাবু? হ্যাঁ, এই কথা বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর আপুর হলুদ শেষ করলাম। খুব মজা হয়েছে। বিয়ের দিন শুনলাম রিয়াপুর নাকি। এটা আমি কি শুনলাম? রিয়াপুর জামাইকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। এই শুনে বাড়িতে একদম নীরবতা বিরাজ করছে। হঠাৎ দেখি খালা কান্না করছে। এখন আমার মেয়ের কি হবে? বিয়ের আগে যে আমার মেয়ের জীবনটা এমনই ধ্বংস হয়ে গেল। কাঁদিস না রে বোন, আমি দেখি কি করা যায়। লাদেন এদিকে একটু আয়তো, তোর সাথে কিছু কথা আছে। এই বলে আম্মু আমাকে আড়ালে নিয়ে গেল। বাবা, তুই এখন এই বিয়েটা করে নে, নইলে মেয়েটার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। আম্মুর এই কথা শুনে আমার তো জান যায় যে অবস্থা। আম্মু, তুমি আমার সব কি বলছো? আমি কিভাবে রিয়াপুকে বিয়ে করব? রিয়াপু তো আমার থেকে বয়স অনেক বড়। তাছাড়া আমি তো বলতে গিয়ে আটকে পড়লাম। মনে মনে বললাম, মিতুকে যে আমি ভালোবাসি এই কথা এখন মাকে বলে মা কি ভাববে। তাই মনের কথা মনে রেখে দিলাম। বাবা, কি চিন্তা করিস, রাজি হয়ে জানা। দেখ বাবা, আমার মান সম্মানটা তো তুই রাখ। মনে মনে চিন্তা করলাম, তোমাদের মান সম্মানের জন্য আমাকে কোরবানি দিলা? আর একটা মেয়ে যে আমাকে এত ভালোবাসে তার কি হবে? তবু আমার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে গেলাম। কি হলো বাবা, বল তুই রাজি কিনা। হ্যাঁ মা, যাও। আমার জন্য তোমার মান সম্মান নষ্ট হতে আমি দেব না। এই শুনে মা বাহিরে গিয়েই, এই বোন, তোর এখন আর কান্না করতে হবে না। আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিব। আমার ছেলে রাজি আছে। এই কথা মিতু শুনে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। হঠাৎ একটা পিচ্ছি এসে বলল, তোমাকে রিয়াপু ডাকছে, তার রুমে যেতে। হ্যাঁ যাও, আসতেছি। রিয়াপুর রুমে গিয়ে দেখি মিতু এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই, তোর কি একটু বুদ্ধি নেই একটুও? তুই কিভাবে এই বিয়েতে রাজি হয়ে গেলি? আমি কত কষ্ট করে এই বিয়েটা ভাঙলাম, আর তুই আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি? তুই কি একবারও চিন্তা করলি না? এই দেখ, আমার ছোট বোন কিভাবে কান্না করছে, ওর কি হবে? আরে আপু, আমি কি আর সাধে রাজি হয়েছি? আমার মার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। তুমি জানো না আমি মিতুকে কতটা ভালোবাসি। ওর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু আমার মার কথা কে ফেলে দিতে পারি? এই, তুই যা, তোকে আমায় বিয়ে করতে হবে। এভাবে বলো না প্লিজ। আমার বয়ফ্রেন্ড আইতাছে, দেখি আম্মুর সাথে কথা বলে। তুই আর প্যাচ লাগাবি না। এই না হলে আমার লক্ষ্মী আপু। এর মধ্যে খালাও চলে আসলো। লাদেন বাবা, যাও তৈরি হয়ে নাও। তোমার সাথে কিছু কথা ছিল মা। আসলে মা, আমি লাদেনকে বিয়ে করতে পারবো না। তাছাড়া লাদেন আমার ছোট ভাইয়ের মতো। তাহলে এখন কি হবে বল? কে তোকে বিয়ে করবে? তোর জীবনটাকে তো আমি এইভাবে নষ্ট করে দিতে পারি না। আম্মু, একটা কথা বলি, রাগ করবা না তো? আরে না মা, বল। আমি একজনকে ভালোবাসি, যদি বলো তাইলে ওকে আসতে বলবো মা। এটা তো আগে বলবি, তাড়াতাড়ি বল জামাই হয়ে আসতে। ধন্যবাদ মা। হঠাৎ দেখি মিতু চলে যাচ্ছে তার রুমের দিকে। আরে গাধা, যা, মিতু রাগ করছে। আমি চলে গেলাম মিতুর রুমে। এই মিতু, মিতু দরজা খোল। মিতু, আমার কলেজে দরজা খোল। মিতু রুমের ভিতর থেকে বলছে, তুই রিয়াপুকে বিয়ে কর যা, আমার কাছে কি, আমি তোর কেউ না। আমার লক্ষ্মী সোনা রাগ করে না। আমি তো আমার মার কথা শুনে এমন করেছি। মার কথা কি ফেলে দিতে পারি তুমি বলো? আচ্ছা মানলাম আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আর এমন হবে না প্লিজ। না, তুই এখান থেকে যা বলছি। আমার অনেক রাগ হচ্ছে কিন্তু। এত সুন্দর মেয়ে কই থেকে এলো? ওই যে দেখা যায়। এই কথা শুনে মিতু একটান দিয়ে ও রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তুই মেয়েদের দিকে তাকিয়ে থাকিস, আজ তোর চোখ আমি তুলে ফেলবো। আরে বাবু, এই কথা তো আমি এমনিতেই বললাম, নাহলে তো তুমি দরজা খুলেই দিতে না। খুব বুদ্ধিমান তুমি। দাঁড়াও, দেখাইতেছি মজা। আমাকে বালিশ দিয়ে মারতে লাগলো। আমি ওকে জোর করে জড়িয়ে ধরলাম। হঠাৎ দিকে আমার শার্টটা ভেজা ভেজা লাগছে। আমি মিতুর মুখটা তুলে রেখেও কান্না করছে। আমি বললাম, কি গো জানো, তুমি কান্না করছো কেন? তুমি জানো না আমার খুব কষ্ট হয় তোমাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করতে। যখন তুমি বলছো রিয়া আপুকে তুমি বিয়ে করে নিবা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। মনে মনে বলছিলাম রিয়া আপুর একদিকে বিয়ে হবে আর একদিকে আমি মরার কথা বলতে না দিয়েই লিপ কিস করলাম 5 মিনিটের মতো। ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। মিতু আমার বুকের মাঝে মুখ লুকিয়ে বলছে,
তুমি দিলে তো আমার সব রাগ শেষ করে। আমি তো জানি আমার কলিজার রাগ কিভাবে শেষ করতে হয়। এই জন্যই তো তোমায় আমি এতখানি ভালোবাসি। লাদেন নিচে চল, আপুর জামাই আইছে। চলো। এই দাঁড়াও দাঁড়াও, শোনো, সাবধানে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকবা না, মনে থাকবে তো? জি মহারানী, মনে থাকবে। আপুর বিয়ে শেষে মা বলল, লাদেন তৈরি হয়ে নে, বাড়িতে যেতে হবে। জি আম্মু। এই কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করবো, এমন সময় দেখি মিতু এসে রুমে হাজির। আমি বললাম, মিতু যাও তো একটু বাইরে যাও, আমি কাপড় চেঞ্জ করব। তো করো না, আমি কি না করছি? এই তোমার সামনে কাপড় চেঞ্জ করব? আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার বাবুটার কি লজ্জা, বিয়ের পর তো সব আমিই দেখবো, তখন মজা দেখবো ভালো করে। এই বলে বাইরে চলে গেল। মিতু একটা কিস দাও তো আমাকে, তোমার ঠোঁটগুলো আমাকে টানছে। শখ কত, বিয়ে করে নাও, আমাকে সব হবে। সময় হলে বিয়ে করব, তোমাকে বলতে হবে না। এই লাদেন, তোর হলো? চল, আন্টি দাঁড়িয়ে আছে। বাবু আমার হাসপাতালে আসিও। হ্যাঁ, তোমার বলতে হবে না, যাবো নে। বাড়িতে আসার পর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি মিতুর অনেকগুলো কল। আমি কল ব্যাক করলাম, সাথে হাতে কল ধরেই, বাবু তোমার কিছু হয়নি তো? আমি তোমার জন্য অনেক চিন্তা করতেছিলাম, অনেকগুলো কল দিলাম কিন্তু তুমি ধরলা না। আমি মনে মনে বলছিলাম না জানি আমার বাবুর কি হয়েছে। এই তো বাবু, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন একটু ফ্রেশ হলে পরে কল দিই। ওকে যান। তো কয়েকদিন পরে হঠাৎ মিতুর কল। বাবু আমার সাথে দেখা করতে পারবা? হ্যাঁ বলো, কোথায় আসতে হবে আমাকে? আমার হাসপাতালে চলে এসো। ওকে বাবু, আমি আসতেছি। হাসপাতালে যাওয়ার পর মিতুর রুমে গিয়ে দেখি ও রুমে নেই, মনে হয় বাথরুমে গেছে। তাই আমি মিতুর চেয়ারে বসলাম। চেয়ারে বসার পর নিজেকে কেমন যেন ডাক্তার মনে হচ্ছে। কি খবর আমার ডাক্তার সাহেব? এই ভদ্রভাবে কথা বলবেন, জানেন না আমি একজন ডাক্তার? আর আমার ডাক্তার কি বেদব মেয়ে? ডাক্তার দেখলে প্রেম করতে ইচ্ছে করে? কানে নিচে দেবো এক থাপ্পড়, প্রেম বের করে দেবো। ডাক্তার সাহেব আমার না প্রেমের একটু সমস্যা। দাঁড়াও, এই একটা ইঞ্জেকশন দিই, ঠিক হয়ে যাবে। অনেক ফাজলামো করা হয়েছে, এখন যেই জন্য তোমাকে ডাকলাম সেটা হলো, বাবু ও বাবু বলো, আমার কথা শুনে তুমিও রাগ করবা না? আরে আমার কলিজা, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি বলো? বাবু আমার না প্রশিক্ষণের জন্য 3 মাস অস্ট্রেলিয়ায় যেতে হবে, আমাদের হাসপাতালে 3 জন ডাক্তার যাবে। কি হলো বাবু, কথা বলো না কেন? কি বলবো? হ্যাঁ যাও না তুমি, তোমাকে না করছে কে? মিতু আমার কথা শুনে পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলো। দেখো বাবু, রাগ করলে হবে না, সবাই যেহেতু যাবে আমাকে বাধ্যতামূলক যেতেই হবে, আর আমি অস্ট্রেলিয়া যেহেতু তোমার সাথে ফোনে কথা হবেই, প্লিজ বাবু রাগ করিও না। মাত্র কয়েকদিন হলো আমি আমার ভালোবাসা পেলাম, এখন আবার তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি জানো এই 3 মাস আমার কাছে মনে হবে 3 যুগ চলে গেছে। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? আমি তো পাগল হয়ে যাব। তুমি একদিন না দেখলে আমার খুব কষ্ট হয়। বাবু প্লিজ কান্না করিও না বাবু, আমার কি তোমার ছেড়ে যেতে মন চাই বলো বাবু? তুমি কোন দিন যাবে? এই তো কাল সকালে। চলো না একটু রিক্সা নিয়ে করি, তুমি তো কাল চলে যাবে। সরি আমার কলিজাটা, আজকে বড় ডাক্তার আসবে, যেতে পারবো না। আমি কারো ভালোবাসা পাওয়ারই যোগ্য না, থাকো তুমি, আমি গেলাম। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। আর ওইদিকে মিতু মনে মনে, ধুর বাবুটা রাগ করে চলে গেল, এখন তো আর ডিউটি রেখে যেতেও পারবো না। আর এইদিকে আমি বাড়িতে এসে আসরের নামাজ পড়ে দেখি কে জানি কল দিছে। দেখি সুমন। লাদেন, আড্ডা কানায় চলে আয়। না রে, আজকে আসতে পারবো না, আজ আমার মনটা ভালো নেই। কেন লাদেন, কি হয়েছে রে? নাকি আমরা তার বাড়িতে আসবো? না থাক, আসতে হবে না। আর কি হয়েছে পরে তোলে বলবে না। এ বলে ফোনটা রেখে দিলাম। বাড়িতে আসার পর মা বলল, লাদেন বাবা, কালকে নাকি মিতু অস্ট্রেলিয়াতে চলে যাবে প্রশিক্ষণের জন্য। হ্যাঁ মা, শুনছি। মেয়েটা মাত্র কয়েকদিন হয় বিয়ের দেশ থেকে এলো, আর কালকেই আবার চলে যাবে। আমি মার কথা শুনে মোবাইলে একটু ফেসবুকিং করছি, হঠাৎ দেখি মিতু কল দিয়েছে। আমি কল ধরলাম না, কেটে দিছি। আবারও কল দিছে, আবারও কেটে দিলাম। এবার অনেকগুলো কল দিল, একটাও কল ধরলাম না। এর মধ্যে মা ডেকে বলল, লাদেন, এই পিঠাগুলো তোর খালার বাড়িতে দিয়াই তো, মেয়েটা কালকে চলে যাবে। আর তুই কিন্তু মিতুকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি। মা না গেলে হয় না, মনটা কেমনি ভালো না। না বাবা, যেতে হবে। এই নে এগুলো। বাইরে এসে একটা রিক্সা ডেকে রওনা দিলাম। যেতে যেতে রাত হয়ে গেছে। মিতুদের বাড়িতে এসে কলিং বেল বাজালাম। রিয়াপু সে দরজা খুলে দিল। কি খবর লাদেন, কেমন আছো? এই তো রিয়াপু, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তা এই রাতে আসলি কেন? এর মধ্যে মিতু বলল, কে এসেছে আপু? লাদেন। রাতে তো আর আমি আসতেই চাই না, মা পাঠিয়েছে। এ নাও পিঠাগুলো মা দিছে। এই ভেতরে আসো। মিতুর কথা না শুনেই, আচ্ছা আপু আজ তাহলে চাই। হ্যাঁ মায়ের চিনিস? চল ঘরে চল।
তোর দুলাভাইয়ের সাথে গিয়ে পরিচিত হও। আপু আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে। আমার কথা শুনে এই তোর বকবক অনেক শুনেছি, এখন ঘরে যাবি নাকি আমাকে কিছু একটা করতে হবে? লাদেন চল তো। আর শোন, মিতু অস্ট্রেলিয়া চলে যাবে দেখে মন খারাপ করিস না। সরকারি চাকরি করলে যেতে তো হবেই। আপুর কথা শুনে কিছু বললাম না। ঘরের ভিতর গিয়ে দুলাভাইয়ের সাথে পরিচিত হয়ে লাদেন একটু উপরে আসবি? হ্যাঁ আসতেছি। উপরে যাওয়ার পর আপু আমাকে মিতুর ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল বাহির থেকে। রুমের ভিতরে তাকিয়ে দেখি মিতু বসে বসে কান্না করছে। হঠাৎ আমাকে জড়িয়ে ধরেই, আমি কি অপরাধ করেছি তুমি আমার কল ধরো না, আমার সাথে কথাও বলো না? আমি কি আর ইচ্ছে করে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো, আমার বুঝি কষ্ট হবে না? আমি তোমায় অনেক ভালোবাসি, কি করে তোমাকে ছেড়ে থাকবো বলো? বলছি কাল যেহেতু চলে যাবে, আজকে তোমার সাথে একটু ঘুরতাম, তাও করলা না। তো আমি কি করবো, রাগ করবো না বলো? সরি বাবু। এই বলে মিতু লিপ কিস করে দিল। বাবা এটা তুমি কি করলা, আমার রাগটা কি শেষ করে দিলা? এই বলে দুজনেই হাসতে লাগলাম। তোদের রাগ শেষ হলে চল খাবার খেতে, মা ডাকছে। যাও আপু, চলো মিতু। খাবার খেয়ে রুমে এসে যখন ঘুমাবো তখন দেখি বাবু আমি আজকে তোমার সাথে ঘুমাবো। তুমি কালকে তো চলে যাবে, চলো না তাহলে আজকে আমরা বাসরাত করেই ফেলি। তুমি কি চাও বিয়ের আগে আমি বাচ্চা নিতে? আর তুমি যদি এসব করতে চাও আমি বাধা দিব না। এই কথাটাই জানি মিতু আমাকে খুশি করতে বলেছে। এইদিকে আসো। মিতুকে জোরে ধরে বললাম, আমি আমার বাবুটাকে অনেক অনেক ভালোবাসি। আমি তো তোমার সাথে জাস্ট মজা করলাম। আচ্ছা চলো বাবু ঘুমিয়ে পড়ি, সকালে তো আবার তুমি চলেই যাবে। মিতুকে জোরে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি মিতু বলছে, এই বাবু উঠো, 7টা বাজে, আমাকে যেতে হবে তো। ও মা, মিতুকে অনেক সুন্দর লাগছে। আমি একটান দিয়ে বুকে আনলাম, এনে জোরে ধরে বললাম, আমার বাবুটাকে আজকে অনেক সুন্দর লাগছে। এই কি করছো, ছাড়ো, দরজা খোলা আছে আর আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, ছাড়ো বলছি। লাদেন বলতে গিয়ে অন্যদিকে ফিরে বলল, তোদের রোমান্স শেষ হলে লাদেনকে বল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে, এখন যেতে হবে। তোমার জন্য আপু দেখে ফেলেছে, ছাড়ো তো। এই বলে আপু চলে গেল। যাও আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই একসাথে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। যাওয়ার পর মা তাহলে যাই। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার দিকে ফিরে তাকিয়ে দেখে আমার চোখ দিয়ে পানি পড়বে পড়বে অবস্থা। এর মধ্যে মিতু সবার সামনে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তোমাকে একদিন না দেখলে মনে হয় আমি কোনো কিছু যেন হারিয়ে ফেলছি। মিতুকে জড়িয়ে ধরে আমিও কান্না করতে থাকলাম। এর মধ্যে রিয়াপু বলল, মিতু যা, তোর ফ্লাইটের সময় হয়ে গেছে। আসি বাবু, আমাকে কল দিও, আবার আমাকে ভুলে যাবে না তো, প্রমিস করো। কথা দিলাম, যাও এখন বাই। এর মধ্যে খালা বলল, রিয়া, কিছুই তো বুঝলাম না। মা, লাদেন আর মিতু ওরা দুজন দুজনকে ভালোবাসে, এই পর্যন্ত জেনে রাখো, পরে সব তোমাকে বলবো নে। আচ্ছা আপু চলো। সবাই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে দিলাম এক ঘুম। এর মধ্যে মা এসে খেতে বলল, খেয়ে দিয়ে ঘুম দিলাম। মিতু চলে যাওয়ার পর বাবার অফিসের দায়িত্ব নিলাম। এখন আমি বাবার অফিস করি, মিতুর সাথে প্রতিদিন কথা বলি। একদিন কথা না বলে থাকতে পারি না। আমি মিতুকে ছাড়া কিছুই চিন্তা করতে পারি না। মিতু ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ঠিক তেমনই মিতু আমাকে অনেক ভালোবাসে। এভাবে দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। আজ মিতু রওনা দেবে। আমি মিতুকে একটা কল দিলাম। বাবু আজ তো আমাদের দেখা হবে ভাবতেই অনেক ভালো লাগছে, আর আমি বাড়িতে এসেই তোমাকে বিয়ে করে নিব ভাবতেই আমার অনেক খুশি লাগছে। হ্যাঁ, আমি আমার কলিজাকে দেখতে পারবো। আচ্ছা ফোন রাখো, এখন ভালো করে সবকিছু দেখে শুনে আসবা। ওকে বাবু, বাই। প্রায় 1 ঘন্টা পর মিতুকে কল দিলাম, কিন্তু বন্ধ বলছে। অনেকগুলো কল দিলাম, তবুও বন্ধ। আমার সামনে টিভি চলছে। হঠাৎ একটা নিউজ দেখে আমার চোখ আটকে গেল। নিউজে বলছে, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের ফ্লাইট এই মুহূর্তে বাংলাদেশের সাগরে শেষ সীমানার মাঝে গিয়ে পড়ল। আমরা আমাদের উদ্ধার কর্মীদের পাঠালাম, তবে সঠিক বলতে পারবো না ওদের বাঁচাতে পারে কিনা। আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার জন্য। নিউজটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। না, এটা তো হতেই পারে না। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার কান্না শুনে মা এসে বলল, কি হয়েছে বাবা, কান্না করিস কেন? বল বাবা, আমাকে কি হয়েছে তোর? মা মা ও না। এই কথাটা আমি মাকে বলতে পারলাম না। এর মধ্যে বেহুশ হয়ে পড়লাম। আর মা তাড়াতাড়ি বাবাকে ডাকতে লাগলো। কি হয়েছে লাদেনের মা? তুমি কান্না করছো কেন? আর লাদেনকে ধরে রাখছো কেন? ওর কি হয়েছে? লাদেন কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছে, তাড়াতাড়ি পানি আন। মা মাথায় পানি দিতে লাগলো। এর মধ্যে আমার হুঁশ আসলো। কি হয়েছে বাবা বলতো? বাবা, মিতুর ফ্লাইট নাকি সাগরের মাঝে গিয়ে পড়েছে। মা এখন আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে স্বপ্ন দেখবো আমি? আমি তো মিতুকে অনেক ভালোবাসি। বাবা, তুমি আমার মিতুকে এনে দেবা?
বাবা আমি দেখতেছি কি হয়েছে। এই লাদেনের খালাকে কল দিয়ে জিজ্ঞেস কর তো কি হয়েছে। দিতেছি। কল দেওয়ার পর ও বোন রে, আমার মেয়েটাকে তো ওরা খুঁজে পেল না। সবাইকে পেয়েছে কিন্তু আমার মেয়ের লাশ খুঁজে পেল না। আমি কি দোষ করেছিলাম খোদা তোমার কাছে? দেখ বোন, কান্না করিস না। তোর মেয়ের জন্য আমার ছেলে বেহুশ হয়ে গেছিল। আমার ছেলেটা অনেক কান্না করতেছে, সব ঠিক হয়ে যাবে, কান্না করিস না। এই বলে ফোন রেখে দিল মা। মা আমি রুমে যাই। বাবা আমাকে কথা দে, তুই তোর শরীরের কিছু করবি না। মা আমি তো ওকে অনেক ভালোবাসি, ও কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি কি দোষ করেছিলাম মা? মা আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না এখন। বলো তো মা, কি খেলে আমি মরতে পারবো? ওই দেখো আমার মিতু আমাকে ডাকছে। মা আমাকে তুমি মেরে ফেলো মা, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে রুমে দিয়ে বলল, বাবা এখন তুই একটু ঘুমা, আর আমার কসম লাগে তুই তোর শরীরের কিছু করবি না, সাবধান। এই কথা বলে মা চলে গেল। আর ওইদিকে এক লোক সাগর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখে একটা কি যেন পানিতে ভেসে আসছে। লোকটার কাছে গিয়ে দেখতে পেল একটা মেয়ে। লোকটা মেয়েটাকে কোলে করে বাড়িতে নিয়ে যাবে। লোকটার নাম হলো রফিক। বাড়িতে আসার পর রফিকের ছোট মেয়ে বলছে, বাবা এটা কে? মা এই মেয়েকে সাগরে পেয়েছি, ঘরে চলো দেখি মেয়েটাকে বাঁচাতে পারি কিনা। রফিকের ঘরে আসার পর রফিকের বিবি একজন সাধারণ ডাক্তার। চিকিৎসা করার পর যখন মৃত্যুর হুঁশ আসে, আমি এখন কোথায় আঙ্কেল? তুমি এখন আমাদের এখানে, তোমাকে সাগরের পাড়ে ভেসে আসতে দেখে আমি তোমাকে এখানে নিয়ে আসি। ধন্যবাদ দিয়ে ছোট করব না আঙ্কেল। এই ছোট্ট মেয়েটি কে আঙ্কেল? এটা আমার মেয়ে। আচ্ছা তুমি এখানে থাকো, আমি এখন মাছ ধরতে যাব। আচ্ছা আঙ্কেল, আমি এখন কোথায় আছি? এটা হলো বাংলাদেশের একটা ছোট্ট অঞ্চল, একেবারে শেষ সীমানায়। এত দূরে এসে পড়লাম। হঠাৎ মৃত্যুর মনে পড়লো আমার কথা। মৃত্যু তার ফোনটা ব্যাগ থেকে বের করবে, এমন সময় মনে হলো তার সবকিছু তো পানিতে ফেলে এসেছে। তখন মনে মনে বলল, না জানি আমার পাগলিটার কি অবস্থা হবে। আপু তোমার নাম কি? এই তো আপু, আমার নাম মিতু। তোমার নাম কি পিচ্ছি? এই আমাকে পিচ্ছি বলবা না, আমি তোমার থেকে অনেক বড়। আমাকে বড় আপু বলবা, আর আমার নাম হলো সুইটি। আচ্ছা তোমার বড় আপু বলবো। এর মধ্যে আন্টি এসে বলল, এই নাও, খেয়ে নাও মা। আচ্ছা মা, তোমার বাড়ি কোথায়? এই তো আন্টি, ঢাকায়। আপনাদের মনে হয় আমি কষ্ট দিয়ে ফেললাম। আরে না মা, তুমি আরো 1 মাস থেকে যাবা, এর আগে যেতে পারবে না। না আন্টি, আমাকে কালকে যেতে হবে। আমি যদি তোমার মা হতাম তাহলে এই কথা বলতে পারতে, কালকে চলে যাবা। না জানি আমার পাগলিটার কি হয়। আচ্ছা আন্টি, থাকবো। এই তো আমার ভালো মা। আর এদিকে আমি আজ 2 দিন হলো খাওয়া দাওয়া করি না, শুধু মিতু মিতু বলি। মা অনেক চেষ্টা করে খাওয়ায়, একবার খেলে 2বার খাই না। এ নিয়ে মা অনেক কান্না করে। আমি এখন ঘর থেকে বাহির হই না, কারোর সাথে কথা বলি না, শুধু পাগলামি করি। আজ 14 দিন হয়ে গেল। এখন আমি সম্পূর্ণ পাগলই হয়ে গেছি। এখন আমি কাউকেই চিনি না, নিজের মাকেও না। এর মধ্যে খালা রিয়াপু আমাকে দেখে অনেক কান্না করেছে। আর এইদিকে আজ 15 দিন হয়ে গেল, না জানি আমার পাগলটা কেমন আছে। না, মার নাম্বারে একটা কল দিই। আন্টি আপনার ফোনটা দিবেন? মার নাম্বারে একটা কল দিব। এই নাও মা। মিতু কল দেওয়ার পর, হ্যালো, কে? আমি মিতু মা, তুমি কেমন আছো? মা তুই বেঁচে আছিস? মা, এক বৃদ্ধ লোক আমাকে বাঁচিয়েছে। আচ্ছা মা, লাদেনের নাম্বারটা একটু দিবা? মিতুমা, তুই চলে যাওয়ার পর লাদেন একেবারে ভেঙে পড়ে। আস্তে আস্তে লাদেন এখন সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন ওকে পাগলাখানায় ভর্তি করতে নিয়ে যাবে আগামীকাল। মিতুমা, তুই একটু লাদেনকে দেখ না, তোর জন্যই পাগল হয়েছে। হতে পারে তুই ওকে ঠিক করতে পারবি। মিতু মার কথা শুনে সে জ্ঞান হারিয়ে ফেলল। যখন মিতুর হুঁশ ফিরল, কান্না করতে করতে বলল, আজ সব কিছু হয়েছে আমার জন্য। আজ আমি যদি আমার পাগলটাকে ছেড়ে চলে না আসতাম, তাহলে ও আর পাগল হয়ে যেত না। কি হয়েছে মা, তুই এভাবে কান্না করছিস কেন? আন্টি, আমি একজনকে ভালোবাসতাম। ভালোবাসতি তো ভালো কথা, তো এর জন্য কান্না করা লাগবে? আন্টি, আমার ফ্লাইট যখন সাগরে গিয়ে পড়েছিল তখন আমার বাড়ির সবাই মনে করেছিল আমি মারা গেছি। আমি যাকে ভালোবাসি সে তো আমাকে না দেখে আজ নাকি সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন আমাকে বাড়িতে যেতে হবে আজকেই। যাও মা, দোয়া রইল। আঙ্কেল কই আন্টি? তোমার আঙ্কেল এখনো তো কাজ থেকে আসে নাই। আচ্ছা আন্টি, তাহলে আজ যাই। ছোট আপু, আসি, পরে আবারও আসবো নি। ওকে আপু, যাও। মিতু বাড়িতে আসার পর, বোন তুই আইসোস,
কেমন আছিস বোন তুই? আমি কিভাবে ভালো থাকবো আপু? আমার পাগলটা আমাকে না পেলে পাগল হয়ে গেছে। মা, তুই কিভাবে বেঁচে ফিরলি? মিতু কিভাবে বেঁচে ফেললো সবকিছুই বললো। আচ্ছা মা, এখন আমি যাব খালার বাসায়। মা, চেষ্টা কর, দেখ ভালো করতে পারিস কিনা। আর এদিকে আমি না খেয়ে আছি, চুল দাড়ি সবকিছু বড় হয়ে গেছে। মিতু বাড়িতে আসার পর মা, তুই আইছিস? দেখ মা, আমার ছেলেটা না খেয়ে একেবারে শুকিয়ে গেছে। খালা, তুমি চিন্তা করিও না, আমি দেখতেছি। আমার রুমে আসার পর আমাকে দেখে কান্না করতে লাগলো। এটা আমি কাকে দেখছি? কি হয়েছে শরীরের অবস্থা? হ্যাঁ, এদিকে তাকাও তো। মিতু, মিতু, আর কিছু বললাম না। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে আমাকে? মিতু আমাকে গোসল করালো নিজের হাতে, দাড়ি চুল সবকিছু সেভ করলো। এভাবে মিতু আমাকে প্রতিদিন যত্ন করে। রাত হলে আমি থাকি উপরে, মিতু থাকে নিচে। মৃত্যুর সেবা আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হবো, এমন সময় দেখি নিচে মিতু। তাহলে আমার মিতু বেঁচে আছে? দেখি তো এটা কত সাল। ও মা, এদিকে 5 মাস চলে গেল। তাহলে 5 মাস কিভাবে গেছে আমি তো কিছুই বলতে পারি না। মিতুকে জিজ্ঞাসা করতে হবে। ফ্রেশ হয়ে বেলকনি থেকে দাঁড়ালাম, হঠাৎ দেখি কে জানি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো হয়ে গেছো জানি। আমার তোমার প্রতি বিশ্বাস ছিল তুমি একদিন না একদিন ভালো হয়ে যাবে। এই বাবু, এদিকে তাকাও। আমি মিতুর চোখের পানি মুছে দিয়ে বললাম, আচ্ছা বাবু, আমার কি হয়েছিল? মিতু সবকিছু খুলে বলল। বাবু, তুমি আমাকে ভালোবাসো তো? জীবনের সবচেয়ে বেশি। আমাকে ছেড়ে এভাবে চলে যাবে না তো? দরকার পড়লে চাকরি ছেড়ে দিব, তাও তোমাকে ছেড়ে যাব না। আমার না। বলো। না মানে তুমি রাগ করবা না তো? আরে বলো তো বাবু। আমার না তোমার ঠোঁটগুলো খেতে ইচ্ছে করছে। এ কথা বলতে না দেই একটা লিপ কিস করে প্রায় 5 মিনিটের মতো, পরে দুজনে হাঁপাতে লাগলাম। দাঁড়াও, মাকে একটা কল দিই। কল দেওয়ার পর কি হয়েছে মা? মা, আজকে একটা কাজে নিয়ে আসো, আমি লাদেনকে আজকেই বিয়ে করব। মা, আমরা বলি কি একটা অনুষ্ঠান করে দিলে ভালো হতো না? না, আমি আজকেই বিয়ে করব, তাড়াতাড়ি কাজে নিয়ে আসো। 1 ঘন্টার ভিতরেই। তোরে নিয়ে আর পারি না। এই মিতু, কি বলো, আজকে আমরা বিয়ে করব? তোমাকে ছেড়ে আমি আর কোথাও যেতে চাই না। এই বলে জড়িয়ে ধরলো। জান, তোমার বুকে আমি একটু শান্তি খুঁজে পাই। এর মধ্যে আম্মু আসলো। আম্মু, তুমি কেমন আছো? আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাবা, তুই ভালো হয়ে গেছ? এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জানেন তো ভাই, মার মতো কেউই হয় না। পৃথিবীর সকল মাকে সালাম জানাই। হ্যাঁ মা, আমি ভালো হয়ে গেছি। বাবা, নিচে চল, আগে খাবি। হ্যাঁ মা, যাও। চলো নিচে যাওয়া যাক। হ্যাঁ, এর মধ্যেও খালা কাজী নিয়ে হাজির। বিয়ের কাজ শেষ করে বাসরাতে আমি যাওয়ার পর মিতু সালাম করে বসলো। আমি বললাম, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। চলো। নামাজ শেষে মিতু, এই নাও তোমার দেড়মোহরের টাকা। এই, তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না। আমার শুধু তুই হলেই চলবে। তা বলে তোর হবে না, টাকাগুলো নাও। আচ্ছা দাও তাহলে। আচ্ছা বলো তো, আমরা কয়টা বাচ্চা নেব? এই লুচ্চামি কথা বলবা না, আমি তো নিজেই এখন একটা বাচ্চা। তুমি একটা বাচ্চা না? দাঁড়াও, তাহলে আজকে মজা দেখাবো। এই সামনে আসবে না, একদম খুন করে ফেলবো। কে শুনে কার কথা? দিলাম লিপ কিস করে। এই কি করছোস? এই দেখো তোমার পাঠকরা কিভাবে দেখছে, বাতি অফ করো। তাই তো। এই, আপনারা দেখবেন না, আমাকে এখন একটু বাসর করতে দেন, তারপরে আর কি বাকিটা ইতিহাস। আজ অনেকেই আছে ভালোবাসার কারণে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। কখনোই কাউকে বেশি ভালোবাসতে নেই, অতিরিক্ত ভালোবাসা মানুষকে কাঁদায়। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। কেমন হয়েছে জানাবে। যদিও গল্পটি একটু ছোট হয়েছে, তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সকালে ঘুমিয়ে আছি। এই নবাবের বেটা, এত করে বলি সকালে না ঘুমিয়ে ফজরের নামাজটা তো পড়তে পারিস। হ্যাঁ আম্মু, যাও তো এখান থেকে, বিরক্ত করো না। দেখছো না ঘুমাচ্ছি, এত চিল্লাপাল্লা করো না, ঘুমোতে দাও। এই কয়টা বাজে খেয়াল আছে? তুই না বলি আজ কলেজে যাবি, সকাল 9টা বাজতে বেশি দেরি নাই। লাভ দিয়ে উঠে পড়লাম। কি বলো, এত বেলা কখন হলো? বেলা হবে না, তুই আরো ঘুমা। দেখি আম্মু, আগে যাও তো, আমাকে ফ্রেশ হতে দাও। আমি ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আমি শেখ লাদেন, পড়াশোনা এই বছরে 2023 সালের এসএসসি পরীক্ষার্থী। আর কিছু জানার দরকার নেই, সাথে থাকেন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও। এই তো আনতেছি, দাঁড়া একটু। আম্মু সময় নেই, তাড়াতাড়ি করো, কলেজে যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে। এই নে বাবা নাস্তা, খেয়ে আমাকে উদ্ধার কর।
আম্মু বাবা কই? বাবাকে তো দেখতে পাচ্ছি না। তোর বাবা আর তোর মতো না, আর আগে চলে গেছে অফিসে। ওকে আম্মু, আমি কিন্তু গেলাম, হ্যাঁ। ওকে যা। আম্মু, আবার কি হলো? টাকাগুলো শেষ। সেদিন না 1000 টাকা দিলাম, আজ শেষ? আম্মু, ও আম্মু, ছেলেকে হিসাব চাও বলো। নে বাবা 500, পরে তোর বাবাকে বলিস দিবে নে। ওকে আম্মু। ঘর থেকে বের হয়ে আমার বেস্ট ফ্রেন্ড তাসলিমাকে কল দিলাম। বল। হ্যাঁ বল মানে? আমি সে কখন থেকে তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, আর তুই? কি কোস মামা? কই তুই বল, আমি আইতেছি। তোর বাড়ির সামনে। মামা চল। আরে লাদেন, বেস্ট ফ্রেন্ড পেয়ে ফ্রেন্ডকে ভুলে গেলি? আরে না, কি যে কস না তুই। ওই এত কথা না বলে আগে কলেজে চল। চল যাওয়া যাক। তো কলেজে যাওয়ার পর সুমাইয়া, হৃদয়, হারেস ওরা সবাই আড্ডা দিচ্ছে। কি রে মামারা, কেমন আছিস তোরা সবাই? এই তো মামা, আলহামদুলিল্লাহ ভালো। তোর অবস্থা কেমন? তোর আমার আবার অবস্থা, যে কষ্টে আছি আমি মামারে। কেন মামা, কি হয়েছে? মামা কি আর কমু দুঃখের কথা। স্বপ্নে দেখি বউ আছে, ঘুম ভাঙলে দেখি বউ নাই। হাসবি না একদম, মুখ ভেঙে দেব। আহারে আমার বেস্টুর কি কষ্ট। কেন? আমি আছি না? লাদেন, তোর কিন্তু আমি অনেক ভালোবাসি। দেখ, ফাজলামো করবি না, ফ্রেন্ড ফ্রেন্ডের মতো থাকবি, উল্টাপাল্টা কথা বলবি না। এই, তুই এত রাগ করিস কেন বলতো? আমি তো জাস্ট মজা করলাম। অবশ্য তুই রাজি থাকলে তোর সাথে প্রেম করতাম। এই ক্লাসে চল, সময় হয়ে গেছে। ক্লাস শেষ করে বাড়ি যাওয়ার পথে আমার বেস্ট ফ্রেন্ড তাসলিমার জন্য সাইমন অনেক পাগল। এর আগে অনেকবার প্রপোজ করেছিল, কিন্তু আমার বেস্টও রাখেনি, কারণ সাইমন একটু গুন্ডা টাইপের। তো আজ আবার পথের মাঝে তাসলিমার পথে আগলে দাঁড়াইছে। দেখলাম ও কিছু বলাপার নিয়ে এসে। কি চাই সাইমন? দেখ, পথের মাঝ থেকে সরে যা, বাড়ি যেতে হবে। আমি তো তোরে আটকাই নাই, তুই যা। তাসলিমা, জানো না আমি তোমাকে কত ভালোবাসি? জুতা চিনিস শালা? জুতা দিয়ে তোর গালে দিমু। কি বললে? তবে রে, দেখ আজ তোরে কি করি। ওই তারা ধর শালি রে, আজ ওরে ধর্ষণ করব। কি? আমি থাকতে আমার বেস্ট ফ্রেন্ডকে দর্শন করবি? তারপর আমি আর আমার 2 জন বন্ধু ধুম কতক্ষণ মারামারি করলাম। ওই দেখ, কেউ সামনে আসবি না, নইলে কিন্তু লাদেনকে গলায় ছুরি ধরছি দেখলে। প্লিজ ওরে ছেলে দে। শালার খুব পাকা গজিয়েছে, আজ ওর পাকা কাটবো। তারপর ওরা আমাকে কিছুক্ষণ মেরে চলে যায়। তাড়াতাড়ি লাদেনকে ধর, ওরে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে যাওয়ার পর যখন আমার হুঁশ ফিরে, তখন দেখলাম একজন ডাক্তার ওই পাশে ফিরে কি যেন লিখতেছে, আর আমার পাশে আমার ফ্রেন্ডগুলো বসে আছে। তবে যাই বলি না কেন, আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বন্ধুগুলো কখনো আমাকে হাসপাতালে একা রেখে যাবে না। এই ওষুধগুলো আনতে হবে। ওয়াও, এটা আমি কি দেখলাম? এক নজরে ডাক্তারের দিকে তাকিয়ে আছি। তারপর হঠাৎ দেখি ডাক্তারের ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল আছে। ও মা, এখন তো এই ঠোঁটগুলো আমার আরো বেশি আকর্ষণ করছে। ওই শালা, কই হারিয়ে গেলি? কি রে, কথা বলিস না কেন? এই লাদেন, শুনতে পাচ্ছিস? হঠাৎ দেখি কে যেন ডাকতেছে। তাসলিমা, বল কি হয়েছে? এত ডাকতেছিস কেন? মনে হয় তোর জামাই মারা গেছে শালি। লাথি চিনিস? লাথি খাবি? আমার তো এখনো বিয়েই হয় নাই, আবার আমার জামাই মারা যাবে কিভাবে রে? আচ্ছা এইসব কথা ছাড়, তুই এতক্ষণ ডাক্তারের দিকে এভাবে তাকিয়েছিলি কেন রে? বন্ধু আর বলিও না, আমি তো ডাক্তারের প্রেমে পড়েছি। যদি জীবনে বিয়ে করি তাহলে ডাক্তার কে করব? কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার ঠোঁটের নিচে তিল। মনে হয় যেন আমার সামনে এতক্ষণ একটা পরি দাঁড়িয়েছিল। এখন একটা কাজ কর বন্ধু, ডাক্তারের নামটা জেনাই তো। কি কোস মামা? যেই ছেলে মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা, মেয়েদের দিকে তাকিয়ে থাকতে তার লজ্জা পায়, সেই ছেলে নাকি প্রেমে পড়েছে। আহা গো বন্ধু, আমার কি বললা? হরে তাসলিমা, আমারও তো একই কথা। লাদেন তো মেয়েদের ভয় পায়, তাহলে ও আবার প্রেম করবে কিভাবে? আমার মনে হয় ওরে ভূতে ধরছে। তাসলিমা, তোর পায়ের জুতা খুলতো, ওরে জুতা দিয়ে পিটিয়ে ভূত নামাতে হবে। এই তোর থামবি? আমাকে কিছুই ধরেনি, আমি সত্যি সত্যি প্রেমে পড়েছি রে। জীবনে এই প্রথম কোনো মেয়েকে আমার পছন্দ হয়েছে। দেখবি এই ডাক্তার নিকে তোদের ভাবি বানাবো। তাসলিমা, তুই কি তখন মার খাবি? তোরে আমি কি বলছি, ডাক্তারের নামটা জেনায়। আমারও সহ্য হচ্ছে না জানো, তাড়াতাড়ি। যাইতেছি। এত অস্থির হতে হবে না শালা, প্রেম করবি তুই, আবার নাম জেনে আসতে হবে আমার। আমিও আসবো তাসলিমা। তুই থাক, আর লাদেন খেয়াল রাখ, আমি যাইতেছি। তাসলিমা চলে গেল। কি রে সুমন, তোর গার্লফ্রেন্ডের খবর কি? আরে বেটা, আমি কি আর তোর মতো একটা প্রেম করব? আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে।
তুই বেটা আসলে একটা জিনিস। আমি একটা প্রেম করতে পারি না, হ্যাঁ তুই কেন এতগুলো প্রেম করিস? কথা বলতে বলতে তাসলিমা চলে আসলো। কিরে তাসলিমা, তাড়াতাড়ি ডাক্তারের নামটা বল। আহ, আমার জানেন নামটা না জানি কত সুন্দর হবে। তোর ডাক্তারনির নামটা হলো লামিয়া। এই তোরা দেখছোস আমার নামের সাথে তোর ভাবির নামটার কত মিল। এর মধ্যে আমার অন্য ফ্রেন্ডগুলো চলে আসলো। কিরে লাদেন, তুই আসলেই একটা গাধা। যখন দেখতেছোস সাইমন তোর সামনে, তখন আমাদের কল দিতি, দেখতি ওরে কি করতাম। সালারে আরেকবার পাইলে কি যে করব তার হিসাব নাই। আমার তো মনটা চাইতেছে ওরে মারিতে। আরে রাগ বেটা, যা হয়েছে ভালো হয়েছে। আজকে মার খাইছি বলেই আমি আমার ডাক্তার নিয়ে দেখা পাইছি। কি মাইবে চেহারা রে। বারবার আমি লামিয়া প্রেমে পড়ি। কি মামা, কাহিনী কি? আর বলিস না, এখানে এসে লাদেন নাকি ডাক্তার দেখে প্রেমে পড়ছে। তাহলে তো খুবই ভালো হয়েছে, আমরা একটা নতুন ভাবি পাবো। এই বলে সবাই হাসতে লাগলো। এই সত্যি রে, আমার ডাক্তারের মায়ের চেহারা বারবার বেশি ওঠে রে। আরে বন্ধু, তুই চিন্তা করিস না, আমরা আছি না, তোকে হেল্প করবো না। প্রেমের বিষয়ে আমাদের অনার্স পড়া আছে। আচ্ছা বাদ দে তাসলিমা, ডাক্তারে কি বলেছে? বাড়ি কখন যাব? এই তো এখন চাইলে যেতে পারবি, ডাক্তার বলছে। ওকে চলি সবাই। তাসলিমা বিল দিছিস? চল। হাসপাতাল থেকে বেরোয়ার সময় এই তোরা এখানে একটু দাঁড়া, আমি জানকে একটু দেখে আসি। এই কি কস, মরবি নাকি তুই? কিছু হবে না, তোর একটু দাঁড়া। ডাক্তারের কেবিনে যাওয়ার পর ডাক্তার নেই, মানে লামিয়া। কি চাই এখানে? আপনাকে তো ছুটি দেওয়া হয়েছে, বাড়ি যান। মনে মনে ভাবছি, কি সুন্দর চেহারা, তোমাকেই তো ঘরের বউ করবো। মনে মনে কি বলেন, জোরে বলেন। ও, আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা কি? আমার নাম লাদেন। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো? বলেন, কি বলবেন? আমার অনেক কাজ আছে। ম্যাডাম, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? কেন? নাম্বার দিয়ে আপনি কি করবেন? আর আমার নাম্বার আমি কাউকে দেই না। ম্যাডাম, যদি কোনো দরকার পড়ে আপনাকে কল দিলাম, কখন কোন ওষুধ লাগে। ওকে তোলেন, 01723। ওকে, তাহলে আজ আসি ম্যাডাম। ম্যাডাম, একটা কথা বলবো? আবার কি হলো বলেন? ম্যাডাম, আপনি কিন্তু খুব সুন্দর, আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে। এই কথা বলেই দিলাম এক দৌড়। আমার দৌড় দেখে বন্ধুগুলো বলল, কি রে, এভাবে দৌড়ে আসলি কেন? আর বলিস না, লামিয়ার নম্বর নিয়ে এসি, সাথে বলে আইসি আপনাকে আমার ভালো লাগে। কি রে, আমি কাকে দেখছি? যে ছেলে মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায়, সেই ছেলে নাকি বলে আপনাকে আমার ভালো লাগে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ রে, সত্যি বলে দিছি। আর অন্যদিকে লামিয়া বসে বসে ভাবছে, এই ছেলেটাকে কেন যেন মনে হয় চেনা চেনা লাগছে। কোথাও যেন দেখেছি, কিন্তু মনে পড়ছে না। এর মধ্যে একটা নার্স এসে বলল, ম্যাডাম, নতুন রোগী এসে। এবার লামিয়া বলল, চল তাহলে। আর এদিকে আমি, এই তোরা চল তো, এত কথা না বলে। তাহলে আমরা যাই। তাসলিমা আর সুমন, লাদেনকে ভালোভাবে বাড়ি পৌঁছে দিয়ে আসবি, কিন্তু আর কোনো সমস্যা হলে কল করবি। ওকে, তোরা যা, কোনো সমস্যা হবে না আমি থাকতে। আচ্ছা বাইরে, পরে কলেজে দেখা হবে। বাড়ি যাওয়ার পর যখন কলিং বেল বাজালাম, তখন থেকে খালা এসে দরজা খুলে দিল। আমি বললাম, আরে খালা আম্মা, কেমন আছো তুমি? বাবা, আমি আর কেমন থাকবো, তোরা তো আর আমাদের বাড়িতে বেড়াতে যাস না। খালাকে জোরে ধরে বললাম, খালাম্মা তুমি রাগ করো না প্লিজ, এখন থেকে যাব। যা, ফ্রেশ হয়ে নে, পরে কথা হবে। ওকে খালাম্মা। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ এসে দেখে আম্মু আর খালা গল্প করছে। আমি বললাম, কি নিয়ে কথা বলো আম্মু? তোর খালা দাওয়াত দিতে এসেছে। কিসের দাওয়াত খালা? এই তো আমার বড় মেয়ের বিয়ে আগামী শুক্রবারে। প্রিয়াপুর বিয়ে? আর আমাকে আজকে বলে যাও? খালা, তোমার সাথে কথা নেই। আরে বাবা, আমরা তো এই কয়েকদিন হলো বিদেশ থেকে আসলাম, ফোনে ছেলের সাথে কথা হয়েছে, তারপর বিয়ে ঠিক করেছি। আচ্ছা খালা, ছোটবেলায় আমি যার সাথে খেলা করতাম, মিতু, এখন বিদেশ থেকে সে কি করে? তুই মিতুকে চিনিস না? আরে হাসপাতালে ডাক্তার হয়েছে। কি বলো? তাহলে তো আমাদের আর চিকিৎসা করাতে টাকা লাগবে না। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আচ্ছা লাদেন, শোন, আমার তো দুটাই মেয়ে, ছেলে নাই। তুই তো আমার ছেলের মতোই, তুই কিন্তু আগামীকাল সকালে চলে যাবি। আমি মনে মনে বললাম, ছেলে নইতে কি হয়েছে, ছোট মেয়ে জামাই করে নাও, তাহলেই তো হয়। এভাবে বলো কেন খালা? আমি বুঝি তোমার ছেলে না? বাবা, যেটা বলছি, সকালে যেন তোরে আমার বাড়িতে দেখি। আর আপা, তুমি 2 দিন পর চলে যাবা। তাহলে আজ আমি উঠলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে থেকে যাও না, কাল সকালে যাবনে। না, আজ আমার অনেক কাজ আছে, যেতে হবে আজকে। ওই বাইরে রিক্সা দাঁড়িয়ে আছে। খালা, খালু আসেনি? খালু কোথায়?
তোর খালু একটু কাজে ব্যস্ত থাকে। আচ্ছা যাই রে আপা, লাদেন সকালে কিন্তু চলে আসবি। ওকে খালা। খালা, ও খালা, আমাকে মিতুর একটা পিক দেখাবা? এত পাগল হইবি না, আগে বাড়ি আয়, পরে মন ভরে দেখে নিস। এই কথা বলে খালা চলে গেল। আমি বললাম, মা খাবার দাও, খিদা লাগছে। বস বাবা, দিতেছি। আমু বাবা কই? দাঁড়া, তোর বাবাকে ডেকে নিয়ে আসি। বাবা আসার পর, লাদেন আগামীকাল থেকে আমার অফিস যাবি। মা, ও মা দেখছো বাবা কি বলে? এই বয়সে নাকি আমি অফিসে যাব? আমি তো এখন অনেক ছোট। চুপ, এখনো ও নাকি অনেক ছোট। আচ্ছা বাবা, এখন আমাকে কয়েকদিন সময় দাও, তারপর তোমার অফিসে যাব। দেখ লাদেন, আমি আর কত করব, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, তাই এখন অফিসের দায়িত্ব তোকে দিতে চাই। জি বাবা, বুঝলাম, কয়েকদিন পর থেকে যাব, চিন্তা করো না বাবা। আচ্ছা, তোমরা আগে খাওয়া দাওয়া করো, তারপর কথা বলিও। খাওয়া দাওয়া শেষ করে আমার নিজের রুমে এসে মনে মনে বলছি, আমার খালাতো বোন ডাক্তার নেই, এত সুন্দর। আগে যদি জানতাম এটা আমার খালাতো বোন, তাহলে তো আগে সরাসরি প্রপোজই করতাম। আচ্ছা, এখন একটা ফোন দিই, দেখি আর একটু মজা করি। ফোন দেওয়ার পর, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তো তোমার জান বলছি। জানো, তুমি কেমন আছো? এমন থাপ্পড় দিমো ছেলে পরে আর জানু ডাকবি না, শয়তান ছেলে, ফোন রাখ। আরে ফোন রেখো না, তোমার সাথে আমার কথা আছে। বলতে বলতে ফোনটা কেটে গেল। আচ্ছা, এখন তাসলিমাকে ফোন দেই। ফোন দেওয়ার পর, বেষ্টু, বল কি হয়েছে? তাসলিমা, আগামীকাল খালার বাসায় যেতে হবে, রেডি থাকিস, সকালে যাব। কেন, খালার বাসায় বেড়াতে যাবি নাকি? আর তুই যাবি যা, আমি যাব না রে। আরে আমি তোর ছেড়ে কোথায় যাই বল? আর আমার রিয়াপুর বিয়ে। যেমনই। তা তোর মিতুর সাথে কথা হয়েছে তোর? আর আমার লাইনটা একেবারে পরিষ্কার, কারণ মিতু আমার খালাতো বোন, রিয়াপুর ছোট বোন। তাহলে তো তোর কোনো সমস্যাই রইল না। আচ্ছা, সকালে রেডি হয়ে থাকবো নে, তুই একটা কল দিস। আচ্ছা এখন বল, তোর খালার বাসা কই রে? এই তো মোহনগঞ্জ, এখান থেকে 25 টাকা ভাড়া। কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে মা এসে ডাকছে, এই লাদেন, ওঠ, তোর খালার বাসায় যাবি না? অনেক বেলা হয়েছে তো। আমি এখন যাও তো, আমি উঠতেছি। তাড়াতাড়ি ওঠ, বেশি বেলা গেলে তোর খালা আবার আমাকে বকা দিবে। আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে নাস্তা করলাম। এর মধ্যে তাসলিমা এসে বলল, আরে তাসলিমা, আসো, নাস্তা করে দুজন একসাথে যাও। না আন্টি, আমি নাস্তা করে আসছি। আরে বস তো। নাস্তা করা শেষ। তাসলিমা তুই একটু বস, আমি আসছি। তাড়াতাড়ি কর। ওকে। আমি বাবার রুমে যাওয়ার পর, বল কি হয়েছে? টাকা লাগবে। এই নে, আর দেখে শুনে যাবি। ওকে বাবা। তাসলিমা, যাও যাক। আচ্ছা মা, তাহলে যাই, তোমরা কিন্তু চলে এসো। এই রিক্সা যাবা? মামা ওঠেন। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে খালার ঘরে কলিং বেল বাজালাম। তখন দেখি মিতু, মানে আমার ডাক্তার নিয়ে দরজা খুলে দিল। আরে আপনি এখানে কেন? আপনি যাবেন তো হাসপাতালে, তাহলে আমার বাসায় কি চাই? কি লজ্জা, কি লজ্জা। মিতু তো এখান থেকে এক দৌড়ে চলে গেল, আর খালা একা একা হাসতে লাগলো। এই মেয়েটা কে বাবা? আরে খালা, ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। বুঝলাম বাবা। মা, ভেতরে আসো তুমি। রিয়াপু কই খালা? তো রিয়া আপু তার বান্ধবীদের সাথে কোথায় জানি গেছে। মিতু, এই মিতু, মা বলো। রুমগুলো দেখিয়ে দে তো। আসেন আমার সাথে। আমার নাম তাসলিমা। শুনছি তো হাসপাতালে। এই যে তাসলিমা, এটা তোমার রুম। আর আপনি আসেন আমার সাথে, আপনার আজ খবর আছে। কি খবর শুনি? সেদিন হাসপাতালে আপনি আমাকে কি বলেছিলেন যেন? যা বলেছি তো বলেছি, কি করবা তুমি? হ্যাঁ, কি করব দেখবেন, আগে রুমে চলেন। আর আমাকে তুমি করে বলা, দেখাবো আজকে আপনাকে। রুমে যাওয়ার পর বালিশ দিয়ে আমাকে মারতে লাগলো। এই মারছেন কেন? আমি এবার কি করলাম? তারপর হঠাৎ দেখি মিতুর চোখ দিয়ে পানি পড়ছে, আর কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমি তার পিছন পিছন যেতে লাগলাম। দেখি মিতু ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার দিকে ফিরে দেখি মিতু কান্না করছে। কি রে মিতু, তুই কান্না করিস কেন? তোর আবার কি হয়েছে? আরে কান্না পরে করিস, আগে বল কেন তুই কান্না করিস? তুই কি করে বুঝবে আমি কেন কান্না করি? সেই ছোটবেলা থেকেই আমি তোকে ভালোবাসি। যখন তোরে ছেড়ে আমি বিদেশে যাই পড়ালেখা করার জন্য, প্রথম প্রথম মনটা একটু ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে তোর কথা মনে হতে থাকলো। জানিস তোরে আমি কত মিস করতাম, তোরে খুব দেখতে মন চাইতো। তাই আমি আম্মুর কাছে পিক চাইতাম, কিন্তু আমি ভয়ে ভয়ে আম্মুকে বলি না, যদি মা সন্দেহ করে। তুই হয়তো জানিস না আমি এই পর্যন্ত কতগুলো প্রপোজ পাইছি, কিন্তু আমি একটাও প্রপোজ রাখি নাই। কারণ আমি জানি আমার লাদেন একদিন আমার কাছে ফিরে আসবে।
আমার তোর প্রতি বিশ্বাস ছিল। জানিস, আমি প্রথম যেদিন ডাক্তার হয়ে নতুন জয়েন করছি, প্রথমেই তুই আমার হাসপাতালে আসলি। তখনই আমার মন বলছিল এটাই হয়তো লাদেন হবে, কিন্তু তুই বলে চলে গেলি। আমার তোমাকে অনেক ভালো লাগে। তুই জানিস না রে, আমি তোরে কত ভালোবাসি। তোর জন্য জীবন কুরবান দিতেও আমি এক পায়ে রাজি আছি। তবু আমি বলি, আমি তোরে অনেক অনেক ভালোবাসি রে লাদেন। এ বলে জড়িয়ে ধরলো। আমি তো একেবারে বোকা বনে গেছি মিতুর কথা শুনে। একটা মেয়ে আমাকে এত ভালোবাসতে পারে, আর আমার কিনা তার কথাই মনে নেই। মিতু, আমি তোরে যেদিন প্রথম দেখি সেই দিন আমার তোরে খুব ভালো লাগে। আমিও তোরে খুব ভালোবাসি। যা তুই, তোর ভালোবাসা আমার দরকার নেই। তোর আমার কথা মনেই নেই, আবার আসছে ভালোবাসতে। সত্যি মিতু, আমি তোকে অনেক ভালোবাসি। যদি ভালোবাসতি তাহলে তো আমাকে প্রপোজ করতি, তা না করে স্যার এখনো দাঁড়িয়ে আছে। মিতু, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিরে, এত রেগে গেলি কেন? আমি আবার কি করলাম? তুই কি করিস নাই বল? এভাবে কেউ প্রপোজ করে? সুন্দর করে আমাকে প্রপোজ কর। কিন্তু আমি তো কাউকে কখনো প্রপোজ করিনি। তাহলে কিভাবে প্রপোজ করবো তুই বল? আমার জন্য করতে হবে। তুই পারবি প্রপোজ কর, আমার বিশ্বাস আছে আমার জানের উপর। মনে মনে বললাম, তোর বল, আমি আর প্রপোজ ভালো লাগে না। শর্ট করে প্রপোজ করলাম তা হবে না, 19 সুন্দর করে প্রপোজ করি। তা তোমার যদি এত সুন্দর করে প্রপোজের দরকারই হয়, বিদেশি ছেলে বিয়ে করে নিয়ে আসতা। এই, মনে মনে কি বলিস? প্রপোজ করবি নাকি আমি চলে যাব? করতেছি বাবা, কথাগুলো মনে করা লাগবে তো। তাড়াতাড়ি। ছাদ থেকে একটা ফুল নিয়ে হাঁটু গেড়ে বলতে শুরু করলাম, যেই দিন আমার প্রথম জন্ম হয় সেই দিন কিছুই বুঝতাম না, কিছু জানতাম না। কিন্তু আস্তে আস্তে যখন বড় হই তখন বুঝি আমার মা ছাড়া আমার আপন আর কেউই না। পরে যখন আরো বড় হই তখন মা বলে, বাবা তোকে এখন একটা বিয়ে করে আমি আমার নাতি নাতির মুখ দেখতে চাই। তখন আমি বলতাম, মা তোর এসব আর অনেক পরে। কিন্তু যেদিন হাসপাতালে তোর সাথে আমার প্রথম দেখা হয় সেদিন আমি বুঝতে পারলাম আমার জীবন সঙ্গী আমি পেয়ে গেছি। আর আজকে যখন তোর কথাগুলো আমি শুনলাম তখন বুঝতে পারলাম তোর মতো আমাকে এই দুনিয়াতে আর কেউ এত ভালোবাসতে পারবে না। তুই হবি কি আমার রাত জাগার কারণ? তুই হবি কি এই কফিতে দুজন মিলে ভাগ করে খাওয়ার ভাগিদার? তুই হবি কি আমার ফুটবল টিমের মা? আগে হয়তো স্বপ্ন দেখতে পারতাম না, কিন্তু এখন তোরে নিয়ে রোজ রাতে স্বপ্ন দেখি। তুই যদি বলিস তোর জন্য আমি আমার জীবনটা হেসে দিয়ে দেব, তোরে নিয়ে আমি 1000 বছর বাঁচতে চাই ওই নীল আকাশের নিচে। প্রতিদিন রাতে দুজন উঠে ওই চাঁদ দেখবো। অনেক অনেক ভালোবাসি রে তোরে, মরার আগ পর্যন্ত ভালোবেসে যাব। আই লাভ ইউ। মিতু আমার প্রভু শুনে কান্না করতে আরম্ভ করলো। তুই আমাকে এত ভালোবাসিস? আমিও তোরে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু রে আমার পাগলটা। এবেলা আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, মিতু জান, আমার কিন্তু এখন মিষ্টি খেতে মন যাচ্ছে। তুমি দাঁড়াও, আমি ফ্রিজ থেকে তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। এই কই যাও? এই মিষ্টি কিন্তু সেই মিষ্টি না, দাঁড়াও দেখে কোন মিষ্টির কথা বলছি আমি। এই বলে দিলাম আমি চারটো ট্যাগ করে। হঠাৎ শুনি, এই আমি কিছু দেখি নাই। এই বলে অপর দিকে ঘুরে আছে। মিতুতে এক লাফে দূরে চলে গেল। আমি বললাম, শালি আসারও সময় পেলি না? দেখছিস না আমি তোর ভাবির সাথে রোমান্স করছি। এই, তোমার কি লজ্জা শরম নেই? আরে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়, কোনো সমস্যা নেই বুঝলা আমার জানো। এর মধ্যে রিয়াপু উপরে চলে আসলো। কি রে লাদেন, তুই লিপস্টিক কবে থেকে খেতে শুরু করলি? তোর ঠোঁটে তো লিপস্টিক লেগে আসছে। মনে মনে বলছি, হেই আজ আমি শেষ, না জানি কি হয় আজকে। আর রিয়াপুর কথা শুনে মিতুতে এক দৌড়ে নিচে চলে গেল। আর আমি বললাম বিপদে। লাদেন শোন, আমার বোনের মনটা অনেক ভালো। মিতু তোরে অনেক ভালোবাসে। আগে আমার বিয়েটা হতে দে, তারপর তোদের বিয়েটা আমি নিজে করিয়ে দেব। তবে আমার বোনকে কিন্তু কখনো কোনো কষ্ট দিবি না। রিয়াপু, তুমি আমাদের রিলেশন মেনে নিলা? আই লাভ ইউ রিয়াপু। এই বলে আমি রিয়াপুকে জড়িয়ে ধরলাম। না মেনে উপায় নেই, কারণ মিতু আমার ছোট বোন। এখন সার। রিয়াপুকে ছেড়ে দিয়ে তিনজন মিলে কতক্ষণ আড্ডা দিলাম, তারপর নিচে চলে গেলাম। এর মধ্যে খালা খেতে ডেকে নিয়ে আসলো, সবাই খেতে বসলাম। লাদেন, তোমার খবর কি? তোমার পড়ালেখা কেমন চলছে? জি খালু, আলহামদুলিল্লাহ ভালো। এই বলে সবাই খেতে লাগলাম। হঠাৎ দেখি কে জানি পা দিয়ে আমার পায়ে গুঁতো দিচ্ছে। আমি ওপরে চেয়ে দেখি মিতু হাসছে। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু তাও পা দিয়ে গুঁতো দেয়। তাড়াতাড়ি খেয়ে আমি আমার রুমে ঘুমোতে চলে গেলাম। আমার রুমে আসার কিছুক্ষণ পর দেখি মিতু আসতেছে। আমার জানটা কি করে? তোমার জান লুডো খেলাই, খেলবা? তুমি এত রেগে আছো কেন? রাগ করবো না তো কি করবো? একে তো ভালো খাবার খেতেই দিলে না, আর এখন এসে তুমি বলো কেন আমি কি করি? রাখবো না তো কি করবো? কুল বেবি কুল, এত রাগ করলে কি আর হবে? তা তুমি এখানে কি করতে আসলে? যাও তোমার রুমে যাও, আমি এখন ঘুমাবো, অনেক রাত হয়েছে। আজকে আমি তোমার সাথে ঘুমাবো, তোমাকে জড়িয়ে ধরে। মাথা খারাপ হয়েছে তোমার নাকি? কেউ দেখতে পারলে তখন কি হবে বলো?
আর তুমি আমার সাথে থাকলে কিছু একটা হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। মায়ের চিনো, বিয়ের আগে এসব কিছুই হবে না। আগে বিয়ে করো, তারপর সব হবে। আর আমি ফজরের আজানের আগে চলে যাব, তোমাকে বলতে হবে না। এই বলে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমিও জেগে না থেকে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি মিতু নাই, চলে গেছে। আমি মনে মনে বললাম, যাক বাবা বাঁচলাম, নাহলে আজকে আমি শেষ হয়ে গেছিলাম। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। দেখতে দেখতে আপুর গায়ে হলুদের দিনও চলে এলো। হঠাৎ দেখি সিঁড়ি দিয়ে একটা পরি নামতেছে, হলুদ রঙের শাড়ি পরে। আমি তো তার দিকে এক নজরে তাকিয়েছি। হঠাৎ তাসলিমা এসে বলল, এত দেখিও না, পরে নজর লেগে যাবে। ধুর, আমার জিনিস আমি দেখতে পারবো না? দেখবি তো, সেটা আরো অনেক সময় পরে আসছে। তাও আমি দেখবো। বাবু, তুমি তো এখনো রেডি হও নাই, যাও তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসো। আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি বাবু? হ্যাঁ, এই কথা বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর আপুর হলুদ শেষ করলাম। খুব মজা হয়েছে। বিয়ের দিন শুনলাম রিয়াপুর নাকি। এটা আমি কি শুনলাম? রিয়াপুর জামাইকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। এই শুনে বাড়িতে একদম নীরবতা বিরাজ করছে। হঠাৎ দেখি খালা কান্না করছে। এখন আমার মেয়ের কি হবে? বিয়ের আগে যে আমার মেয়ের জীবনটা এমনই ধ্বংস হয়ে গেল। কাঁদিস না রে বোন, আমি দেখি কি করা যায়। লাদেন এদিকে একটু আয়তো, তোর সাথে কিছু কথা আছে। এই বলে আম্মু আমাকে আড়ালে নিয়ে গেল। বাবা, তুই এখন এই বিয়েটা করে নে, নইলে মেয়েটার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। আম্মুর এই কথা শুনে আমার তো জান যায় যে অবস্থা। আম্মু, তুমি আমার সব কি বলছো? আমি কিভাবে রিয়াপুকে বিয়ে করব? রিয়াপু তো আমার থেকে বয়স অনেক বড়। তাছাড়া আমি তো বলতে গিয়ে আটকে পড়লাম। মনে মনে বললাম, মিতুকে যে আমি ভালোবাসি এই কথা এখন মাকে বলে মা কি ভাববে। তাই মনের কথা মনে রেখে দিলাম। বাবা, কি চিন্তা করিস, রাজি হয়ে জানা। দেখ বাবা, আমার মান সম্মানটা তো তুই রাখ। মনে মনে চিন্তা করলাম, তোমাদের মান সম্মানের জন্য আমাকে কোরবানি দিলা? আর একটা মেয়ে যে আমাকে এত ভালোবাসে তার কি হবে? তবু আমার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে গেলাম। কি হলো বাবা, বল তুই রাজি কিনা। হ্যাঁ মা, যাও। আমার জন্য তোমার মান সম্মান নষ্ট হতে আমি দেব না। এই শুনে মা বাহিরে গিয়েই, এই বোন, তোর এখন আর কান্না করতে হবে না। আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিব। আমার ছেলে রাজি আছে। এই কথা মিতু শুনে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। হঠাৎ একটা পিচ্ছি এসে বলল, তোমাকে রিয়াপু ডাকছে, তার রুমে যেতে। হ্যাঁ যাও, আসতেছি। রিয়াপুর রুমে গিয়ে দেখি মিতু এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই, তোর কি একটু বুদ্ধি নেই একটুও? তুই কিভাবে এই বিয়েতে রাজি হয়ে গেলি? আমি কত কষ্ট করে এই বিয়েটা ভাঙলাম, আর তুই আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি? তুই কি একবারও চিন্তা করলি না? এই দেখ, আমার ছোট বোন কিভাবে কান্না করছে, ওর কি হবে? আরে আপু, আমি কি আর সাধে রাজি হয়েছি? আমার মার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। তুমি জানো না আমি মিতুকে কতটা ভালোবাসি। ওর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু আমার মার কথা কে ফেলে দিতে পারি? এই, তুই যা, তোকে আমায় বিয়ে করতে হবে। এভাবে বলো না প্লিজ। আমার বয়ফ্রেন্ড আইতাছে, দেখি আম্মুর সাথে কথা বলে। তুই আর প্যাচ লাগাবি না। এই না হলে আমার লক্ষ্মী আপু। এর মধ্যে খালাও চলে আসলো। লাদেন বাবা, যাও তৈরি হয়ে নাও। তোমার সাথে কিছু কথা ছিল মা। আসলে মা, আমি লাদেনকে বিয়ে করতে পারবো না। তাছাড়া লাদেন আমার ছোট ভাইয়ের মতো। তাহলে এখন কি হবে বল? কে তোকে বিয়ে করবে? তোর জীবনটাকে তো আমি এইভাবে নষ্ট করে দিতে পারি না। আম্মু, একটা কথা বলি, রাগ করবে না তো? আরে না মা, বল। আমি একজনকে ভালোবাসি, যদি বলো তাইলে ওকে আসতে বলবো মা। এটা তো আগে বলবি, তাড়াতাড়ি বল জামাই হয়ে আসতে। ধন্যবাদ মা। হঠাৎ দেখি মিতু চলে যাচ্ছে তার রুমের দিকে। আরে গাধা, যা, মিতু রাগ করছে। আমি চলে গেলাম মিতুর রুমে। এই মিতু, মিতু দরজা খোল। মিতু, আমার কলেজের দরজা খোল। মিতু রুমের ভিতর থেকে বলছে, তুই রিয়াপুকে বিয়ে কর যা, আমার কাছে কি, আমি তোর কেউ না। আমার লক্ষ্মী সোনা রাগ করে না। আমি তো আমার মার কথা শুনে এমন করেছি। মার কথা কি ফেলে দিতে পারি তুমি বলো? আচ্ছা মানলাম আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আর এমন হবে না প্লিজ। না, তুই এখান থেকে যা বলছি। আমার অনেক রাগ হচ্ছে কিন্তু। এত সুন্দর মেয়ে কই থেকে এলো? ওই যে দেখা যায়। এই কথা শুনে মিতু একটান দিয়ে ও রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তুই মেয়েদের দিকে তাকিয়ে থাকিস, আজ তোর চোখ আমি তুলে ফেলবো। আরে বাবু, এই কথা তো আমি এমনিতেই বললাম, নাহলে তো তুমি দরজা খুলেই দিতে না। খুব বুদ্ধিমান তুমি। দাঁড়াও, দেখাইতেছি মজা। আমাকে বালিশ দিয়ে মারতে লাগলো। আমি ওকে জোর করে জড়িয়ে ধরলাম। হঠাৎ দিকে আমার শার্টটা ভেজা ভেজা লাগছে। আমি মিতুর মুখটা তুলে রেখেও কান্না করছে। আমি বললাম, কি গো জানো, তুমি কান্না করছো কেন?
তুমি জানো না আমার খুব কষ্ট হয় তোমাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করতে। যখন তুমি বলছো রিয়া আপুকে তুমি বিয়ে করে নিবা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। মনে মনে বলছিলাম রিয়া আপুর একদিকে বিয়ে হবে আর একদিকে আমি মরার কথা বলতে না দিয়েই লিপ কিস করলাম 5 মিনিটের মতো। ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। মিতা আমার বুকের মাঝে মুখ লুকিয়ে বলছে, তুমি দিলে তো আমার সব রাগ শেষ করে। আমি তো জানি আমার কলিজার রাগ কিভাবে শেষ করতে হয়। এই জন্যই তো তোমায় আমি এতখানি ভালোবাসি। লাদেন নিচে চল, আপুর জামাই আইছে। চলো। এই দাঁড়াও দাঁড়াও, শোনো সাবধানে, কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকবা না, মনে থাকবে তো? জি মহারানী, মনে থাকবে। আপুর বিয়ে শেষে মা বলল, লাদেন তৈরি হয়ে নে, বাড়িতে যেতে হবে। জি আম্মু। এই কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করবো, এমন সময় দেখি মিতু এসে রুমে হাজির। আমি বললাম, মিতু যাও তো একটু বাইরে যাও, আমি কাপড় চেঞ্জ করব। তো করো না, আমি কি না করছি? এই তোমার সামনে কাপড় চেঞ্জ করব? আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার বাবুটার কি লজ্জা, বিয়ের পর তো সব আমিই দেখবো, তখন মজা দেখবো ভালো করে। এই বলে বাইরে চলে গেল। মিতু একটা কিস দাও তো আমাকে, তোমার ঠোঁটগুলো আমাকে টানছে। শখ কত, বিয়ে করে নাও, আমাকে সব হবে। সময় হলে বিয়ে করব, তোমাকে বলতে হবে না। এই লাদেন, তোর হলো? চল, আন্টি দাঁড়িয়ে আছে। বাবু আমার হাসপাতালে আসিও। হ্যাঁ, তোমার বলতে হবে না, যাবো নে। বাড়িতে আসার পর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি মিতু রানিংগুলো কল। আমি কল ব্যাক করলাম। সাথে হাতে কল ধরেই, বাবু তোমার কিছু হয়নি তো? আমি তোমার জন্য অনেক চিন্তা করতেছিলাম, অনেকগুলো কল দিলাম কিন্তু তুমি ধরলা না। আমি মনে মনে বলছিলাম না জানি আমার বাবুর কি হয়েছে। এই তো বাবু, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন একটু ফ্রেশ হলে পরে কল দিই। ওকে যান। তো কয়েকদিন পরে হঠাৎ মিতুর কল। বাবু আমার সাথে দেখা করতে পারবা? হ্যাঁ বলো, কোথায় আসতে হবে আমাকে? আমার হাসপাতালে চলে এসো। ওকে বাবু, আমি আসতেছি। হাসপাতালে যাওয়ার পর মিতু রুমে গিয়ে দেখি ও রুমে নেই, মনে হয় বাথরুমে গেছে। তাই আমি মিতুর চেয়ারে বসলাম। চেয়ারে বসার পর নিজেকে কেমন যেন ডাক্তার মনে হচ্ছে। কি খবর আমার ডাক্তার সাহেব? এই ভদ্রভাবে কথা বলবেন, জানেন না আমি একজন ডাক্তার? আর আমার ডাক্তার কি বেদব মেয়ে? ডাক্তার দেখলে প্রেম করতে ইচ্ছে করে? কানে নিচে দেবো এক থাপ্পড়, প্রেম বের করে দেবো। ডাক্তার সাহেব আমার না প্রেমের একটু সমস্যা। দাঁড়াও, এই একটা ইঞ্জেকশন দেই, ঠিক হয়ে যাবে। অনেক ফাজলামো করা হয়েছে, এখন যেই জন্য তোমাকে ডাকলাম সেটা হলো বাবু, ও বাবু বলো, আমার কথা শুনে তুমিও রাগ করবা না? আরে আমার কলিজা, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি বলো? বাবু আমার না প্রশিক্ষণের জন্য 3 মাস অস্ট্রেলিয়ায় যেতে হবে, আমাদের হাসপাতালে 3 জন ডাক্তার যাবে। কি হলো বাবু, কথা বলো না কেন? কি বলবো? হ্যাঁ যাও না তুমি, তোমাকে না করছে কে? মিতু আমার কথা শুনে পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলো। দেখো বাবু, রাগ করলে হবে না, সবাই যেহেতু যাবে আমাকে বাধ্যতামূলক যেতেই হবে, আর আমি অস্ট্রেলিয়া যেহেতু তোমার সাথে ফোনে কথা হবেই, প্লিজ বাবু রাগ করিও না। মাত্র কয়েকদিন হলো আমি আমার ভালোবাসা পেলাম, এখন আবার তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি জানো এই 3 মাস আমার কাছে মনে হবে 3 যুগ চলে গেছে। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? আমি তো পাগল হয়ে যাব। তুমি একদিন না দেখলে আমার খুব কষ্ট হয়। বাবু প্লিজ কান্না করিও না বাবু, আমার কি তোমার ছেড়ে যেতে মন চাই বলো বাবু? তুমি কোন দিন যাবে? এই তো কাল সকালে। চলো না একটু রিক্সা নিয়ে করি, তুমি তো কাল চলে যাবে। সরি আমার কলিজাটা, আজকে বড় ডাক্তার আসবে, যেতে পারবো না। আমি কারো ভালোবাসা পাওয়ারই যোগ্য না, থাকো তুমি, আমি গেলাম। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। আর ওইদিকে মিতু মনে মনে, ধুর বাবুটা রাগ করে চলে গেল, এখন তো আর ডিউটি রেখে যেতেও পারবো না। আর এইদিকে আমি বাড়িতে এসে আসরের নামাজ পড়ে দেখি কে জানি কল দিছে। দেখি সুমন। লাদেন, আড্ডা কানায় চলে আয়। না রে, আজকে আসতে পারবো না, আজ আমার মনটা ভালো নেই। কেন লাদেন, কি হয়েছে রে? নাকি আমরা তার বাড়িতে আসবো? না থাক, আসতে হবে না। আর কি হয়েছে পরে তোলে বলবে না। এ বলে ফোনটা রেখে দিলাম। বাড়িতে আসার পর মা বলল, লাদেন বাবা, কালকে নাকি মিতু অস্ট্রেলিয়াতে চলে যাবে প্রশিক্ষণের জন্য। হ্যাঁ মা, শুনছি। মেয়েটা মাত্র কয়েকদিন হয় বিয়ের দেশ থেকে এলো, আর কালকেই আবার চলে যাবে। আমি মার কথা শুনে মোবাইলে একটু ফেসবুকিং করছি। হঠাৎ দেখি মিতু কল দিয়েছে। আমি কল ধরলাম না, কেটে দিছি। আবারও কল দিছে, আবারও কেটে দিলাম। এবার অনেকগুলো কল দিল, একটাও কল ধরলাম না। এর মধ্যে মা ডেকে বলল, লাদেন, এই পিঠাগুলো তোর খালার বাড়িতে দিয়াই তো, মেয়েটা কালকে চলে যাবে। আর তুই কিন্তু মিতুকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি। মা না গেলে হয় না, মনটা কেমনি ভালো না। না বাবা, যেতে হবে। এই নে এগুলো। বাইরে এসে একটা রিক্সা ডেকে রওনা দিলাম। যেতে যেতে রাত হয়ে গেছে। মিতুদের বাড়িতে এসে কলিং বেল বাজালাম। রিয়া পুষে দরজা খুলে দিল। কি খবর? লাদেন, কেমন আছো?
এই তো রিয়াপু, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তা এই রাতে আসলি কেন? এর মধ্যে মিতু বলল, কে এসেছে আপু? লাদেন। রাতে তো আর আমি আসতেই চাই না, মা পাঠিয়েছে। এই নাও পিঠাগুলো মা দিছে। এই ভেতরে আসো। মিতুর কথা না শুনেই, আচ্ছা আপু আজ তাহলে চাই। হ্যাঁ মায়ের চিনিস? চল ঘরে চল, তোর দুলাভাইয়ের সাথে গিয়ে পরিচিত হও। আপু, আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে। আমার কথা শুনে এই তোর বকবক অনেক শুনেছি, এখন ঘরে যাবি নাকি আমাকে কিছু একটা করতে হবে? লাদেন চল তো। আর শোন, মিতু অস্ট্রেলিয়া চলে যাবে দেখে মন খারাপ করিস না। সরকারি চাকরি করলে যেতে তো হবেই। আপুর কথা শুনে কিছু বললাম না। ঘরের ভিতর গিয়ে দুলাভাইয়ের সাথে পরিচিত হয়ে, লাদেন একটু উপরে আসবি? হ্যাঁ আসতেছি। উপরে যাওয়ার পর আপু আমাকে মিতুর ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল বাহির থেকে। রুমের ভিতরে তাকিয়ে দেখি মিতু বসে বসে কান্না করছে। হঠাৎ আমাকে জোরে ধরেই, আমি কি অপরাধ করেছি তুমি আমার কল ধরো না, আমার সাথে কথাও বলো না? আমি কি আর ইচ্ছে করে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো, আমার বুঝি কষ্ট হবে না? আমি তোমায় অনেক ভালোবাসি, কি করে তোমাকে ছেড়ে থাকবো বলো? বলছি কাল যেহেতু চলে যাবে, আজকে তোমার সাথে একটু ঘুরতাম, তাও করলা না। তো আমি কি করবো, রাগ করবো না বলো? সরি বাবু। এই বলে মিতু লিপ কিস করে দিল। বাবা এটা তুমি কি করলা, আমার রাগটাকে শেষ করে দিলা। এই বলে দুজনেই হাসতে লাগলাম। তোদের রাগ শেষ হলে চল খাবার খেতে, মা ডাকছে। যাও আপু, চলো মিতু। খাবার খেয়ে রুমে এসে যখন ঘুমাবো তখন দেখি, বাবু আমি আজকে তোমার সাথে ঘুমাবো। তুমি কালকে তো চলে যাবে, চলো না তাহলে আজকে আমরা বাসরাত করেই ফেলি। তুমি কি চাও বিয়ের আগে আমি বাচ্চা নিতে? আর তুমি যদি এসব করতে চাও আমি বাধা দিব না। এই কথাটাই জানি মিতু আমাকে খুশি করতে বলেছে। এইদিকে আসো। মিতুকে জোরে ধরে বললাম, আমি আমার বাবুটাকে অনেক অনেক ভালোবাসি। আমি তো তোমার সাথে জাস্ট মজা করলাম। আচ্ছা চলো বাবু, ঘুমিয়ে পড়ি, সকালে তো আবার তুমি চলেই যাবে। মিতুকে জোরে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি মিতু বলছে, এই বাবু উঠো, 7টা বাজে, আমাকে যেতে হবে তো। ও মা, মিতুকে অনেক সুন্দর লাগছে। আমি একটান দিয়ে বুকে আনলাম, এনে জোরে ধরে বললাম, আমার বাবুটাকে আজকে অনেক সুন্দর লাগছে। এই কি করছো, ছাড়ো, দরজা খোলা আছে আর আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, ছাড়ো বলছি। লাদেন বলতে গিয়ে অন্যদিকে ফিরে বলল, তোদের রোমান্স শেষ হলে লাদেনকে বল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে, এখন যেতে হবে। তোমার জন্য আপু দেখে ফেলেছে, ছাড়ো তো। এই বলে আপু চলে গেল। যাও আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই একসাথে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। যাওয়ার পর মা তাহলে যাই। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার দিকে ফিরে তাকিয়ে দেখে আমার চোখ দিয়ে পানি পড়বে পড়বে অবস্থা। এর মধ্যে মিতু সবার সামনে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তোমাকে একদিন না দেখলে মনে হয় আমি কোনো কিছু যেন হারিয়ে ফেলছি। মিতুকে জড়িয়ে ধরে আমিও কান্না করতে থাকলাম। এর মধ্যে রিয়াপু বলল, মিতু যা, তোর ফ্লাইটের সময় হয়ে গেছে। আসি বাবু, আমাকে কল দিও, আবার আমাকে ভুলে যাবে না তো, প্রমিস করো। কথা দিলাম, যাও এখন বাই। এর মধ্যে খালা বলল, রিয়া, কিছুই তো বুঝলাম না। মা, লাদেন আর মিতু ওরা দুজন দুজনকে ভালোবাসে, এই পর্যন্ত জেনে রাখো, পরে সব তোমাকে বলবো নে। আচ্ছা আপু চলো। সবাই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে দিলাম এক ঘুম। এর মধ্যে মা এসে খেতে বলল, খেয়ে দিয়ে ঘুম দিলাম। মিতু চলে যাওয়ার পর বাবার অফিসের দায়িত্ব নিলাম। এখন আমি বাবার অফিস করি, মিতুর সাথে প্রতিদিন কথা বলি। একদিন কথা না বলে থাকতে পারি না। আমি মিতুকে ছাড়া কিছুই চিন্তা করতে পারি না। মিতু ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ঠিক তেমনই মিতু আমাকে অনেক ভালোবাসে। এভাবে দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। আজ মিতু রওনা দেবে। আমি মিতুকে একটা কল দিলাম। বাবু আজ তো আমাদের দেখা হবে ভাবতেই অনেক ভালো লাগছে, আর আমি বাড়িতে এসেই তোমাকে বিয়ে করে নিব ভাবতেই আমার অনেক খুশি লাগছে। হ্যাঁ, আমি আমার কলিজাকে দেখতে পারবো। আচ্ছা ফোন রাখো, এখন ভালো করে সবকিছু দেখে শুনে আসবা। ওকে বাবু, বাই। প্রায় 1 ঘন্টা পর মিতুকে কল দিলাম, কিন্তু বন্ধ বলছে। অনেকগুলো কল দিলাম, তবুও বন্ধ। আমার সামনে টিভি চলছে। হঠাৎ একটা নিউজ দেখে আমার চোখ আটকে গেল। নিউজে বলছে, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের ফ্লাইট এই মুহূর্তে বাংলাদেশের সাগরে শেষ সীমানার মাঝে গিয়ে পড়ল। আমরা আমাদের উদ্ধার কর্মীদের পাঠালাম, তবে সঠিক বলতে পারবো না ওদের বাঁচাতে পারে কিনা। আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার জন্য। নিউজটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। না, এটা তো হতেই পারে না। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার কান্না শুনে মা এসে বলল, কি হয়েছে বাবা, কান্না করিস কেন? বল বাবা, আমাকে কি হয়েছে তোর? মা মা ও না। এই কথা আর আমি মাকে বলতে পারলাম না। এর মধ্যে বেহুশ হয়ে পড়লাম, আর মা তাড়াতাড়ি বাবাকে ডাকতে লাগলো। কি হয়েছে লাদেনের মা, তুমি কান্না করছো কেন?
আর লাদেনকে ধরে রাখছো কেন? ওর কি হয়েছে? লাদেন কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছে, তাড়াতাড়ি পানি আন। মা মাথায় পানি দিতে লাগলো। এর মধ্যে আমার হুঁশ আসলো। কি হয়েছে বাবা, বলতো? বাবা, মিতুর ফ্লাইট নাকি সাগরের মাঝে গিয়ে পড়েছে। মা, এখন আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে স্বপ্ন দেখবো আমি? আমি তো মিতুকে অনেক ভালোবাসি। বাবা, তুমি আমার মিতুকে এনে দেবা? বাবা, আমি দেখতেছি কি হয়েছে। এই লাদেনের খালাকে কল দিয়ে জিজ্ঞেস কর তো কি হয়েছে। দিতেছি। কল দেওয়ার পর, ও বোন রে, আমার মেয়েটাকে তো ওরা খুঁজে পেল না। সবাইকে পেয়েছে, কিন্তু আমার মেয়ের লাশ খুঁজে পেল না। আমি কি দোষ করেছিলাম খোদা তোমার কাছে? দেখ বোন, কান্না করিস না। তোর মেয়ের জন্য আমার ছেলে বেহুশ হয়ে গেছিল। আমার ছেলেটা অনেক কান্না করতেছে, সব ঠিক হয়ে যাবে, কান্না করিস না। এই বলে ফোন রেখে দিল মা। মা, আমি রুমে যাই। বাবা, আমাকে কথা দে, তুই তোর শরীরের কিছু করবি না। মা, আমি তো ওকে অনেক ভালোবাসি। ও কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি কি দোষ করেছিলাম মা? মা, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না এখন। বলো তো মা, কি খেলে আমি মরতে পারবো? ওই দেখো, আমার মিতু আমাকে ডাকছে। মা, আমাকে তুমি মেরে ফেলো মা, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে রুমে দিয়ে বলল, বাবা, এখন তুই একটু ঘুমা, আর আমার কসম লাগে তুই তোর শরীরের কিছু করবি না, সাবধান। এই কথা বলে মা চলে গেল। আর ওইদিকে এক লোক সাগর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখে একটা কি যেন পানিতে ভেসে আসছে। লোকটার কাছে গিয়ে দেখতে পেল একটা মেয়ে। লোকটা মেয়েটাকে কোলে করে বাড়িতে নিয়ে যাবে। লোকটার নাম হলো রফিক। বাড়িতে আসার পর রফিকের ছোট মেয়ে বলছে, বাবা, এটা কে? মা, এই মেয়েকে সাগরে পেয়েছি। ঘরে চলো দেখি মেয়েটাকে বাঁচাতে পারি কিনা। রফিকের ঘরে আসার পর রফিকের বিবি একজন সাধারণ ডাক্তার। চিকিৎসা করার পর যখন মৃত্যুর হুঁশ আসে, আমি এখন কোথায় আঙ্কেল? তুমি এখন আমাদের এখানে। তোমাকে সাগরের পাড়ে ভেসে আসতে দেখে আমি তোমাকে এখানে নিয়ে আসি। ধন্যবাদ দিয়ে ছোট করব না আঙ্কেল। এই ছোট্ট মেয়েটি কে আঙ্কেল? এটা আমার মেয়ে। আচ্ছা, তুমি এখানে থাকো, আমি এখন মাছ ধরতে যাব। আচ্ছা আঙ্কেল, আমি এখন কোথায় আছি? এটা হলো বাংলাদেশের একটা ছোট্ট অঞ্চল, একেবারে শেষ সীমানায়। এত দূরে এসে পড়লাম। হঠাৎ মৃত্যুর মনে পড়লো আমার কথা। মৃত্যু তার ফোনটা ব্যাগ থেকে বের করবে, এমন সময় মনে হলো তার সবকিছু তো পানিতে ফেলে এসেছে। তখন মনে মনে বলল, না জানি আমার পাগলিটার কি অবস্থা হবে। আপু, তোমার নাম কি? এই তো আপু, আমার নাম মিতু। তোমার নাম কি পিচ্ছি? এই, আমাকে পিচ্ছি বলবা না, আমি তোমার থেকে অনেক বড়। আমাকে বড় আপু বলবা। আর আমার নাম হলো সুইটি। আচ্ছা, তোমার বড় আপু বলবো। এর মধ্যে আন্টি এসে বলল, এই নাও, খেয়ে নাও মা। আচ্ছা মা, তোমার বাড়ি কোথায়? এই তো আন্টি, ঢাকায়। আপনাদের মনে হয় আমি কষ্ট দিয়ে ফেললাম। আরে না মা, তুমি আরো 1 মাস থেকে যাবা, এর আগে যেতে পারবে না। না আন্টি, আমাকে কালকে যেতে হবে। আমি যদি তোমার মা হতাম তাহলে এই কথা বলতে পারতে, কালকে চলে যাবা। না জানি আমার পাগলিটার কি হয়। আচ্ছা আন্টি, থাকবো। এই তো আমার ভালো মা। আর এদিকে আমি আজ 2 দিন হলো খাওয়া দাওয়া করি না, শুধু মিতু মিতু বলি। মা অনেক চেষ্টা করে খাওয়ায়, একবার খেলে 2বার খায় না। এ নিয়ে মা অনেক কান্না করে। আমি এখন ঘর থেকে বাহির হই না, কারোর সাথে কথা বলি না, শুধু পাগলামি করি। আজ 14 দিন হয়ে গেল। এখন আমি সম্পূর্ণ পাগলই হয়ে গেছি। এখন আমি কাউকেই চিনি না, নিজের মাকেও না। এর মধ্যে খালা রিয়াপু আমাকে দেখে অনেক কান্না করেছে। আর এদিকে আজ 15 দিন হয়ে গেল, না জানি আমার পাগলটা কেমন আছে। না, মার নাম্বারে একটা কল দিই। আন্টি, আপনার ফোনটা দিবেন? মার নাম্বারে একটা কল দিব। এই নাও মা। মিতু কল দেওয়ার পর, হ্যালো, কে? আমি মিতু মা, তুমি কেমন আছো? মা, তুই বেঁচে আছিস? মা, এক বৃদ্ধ লোক আমাকে বাঁচিয়েছে। আচ্ছা মা, লাদেনের নাম্বারটা একটু দিবা? মিতুমা, তুই চলে যাওয়ার পর লাদেন একেবারে ভেঙে পড়ে। আস্তে আস্তে লাদেন এখন সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন ওকে পাগলাখানায় ভর্তি করতে নিয়ে যাবে আগামীকাল। মিতুমা, তুই একটু লাদেনকে দেখ না, তোর জন্যই পাগল হয়েছে। হতে পারে তুই ওকে ঠিক করতে পারবি। মিতু মার কথা শুনে সে জ্ঞান হারিয়ে ফেলল। যখন মিতুর হুঁশ ফিরল, কান্না করতে করতে বলল, আজ সব কিছু হয়েছে আমার জন্য। আজ আমি যদি আমার পাগলটাকে ছেড়ে চলে না আসতাম, তাহলে ও আর পাগল হয়ে যেত না। কি হয়েছে মা, তুই এভাবে কান্না করছিস কেন? আন্টি, আমি একজনকে ভালোবাসতাম। ভালোবাসতি তো, ভালো কথা। তো এর জন্য কান্না করা লাগবে?
আন্টি, আমার ফ্লাইট যখন সাগরে গিয়ে পড়েছিল তখন আমার বাড়ির সবাই মনে করেছিল আমি মারা গেছি। আমি যাকে ভালোবাসি সে তো আমাকে না দেখে আজ নাকি সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন আমাকে বাড়িতে যেতে হবে আজকেই। যাও মা, দোয়া রইল। আঙ্কেল কই আন্টি? তোমার আঙ্কেল এখনো তো কাজ থেকে আসে নাই। আচ্ছা আন্টি, তাহলে আর যাই। ছোট আপু, আসি, পরে আবারও আসবো নি। ওকে আপু, যাও। মিতু বাড়িতে আসার পর বোন তুই আইসোস? কেমন আছিস বোন তুই? আমি কিভাবে ভালো থাকবো আপু? আমার পাগলটা আমাকে না পেলে পাগল হয়ে গেছে। মা, তুই কিভাবে বেঁচে ফিরলি? মিতু কিভাবে বেঁচে ফেললো সবকিছুই বললো। আচ্ছা মা, এখন আমি যাব খালার বাসায়। মা, চেষ্টা কর, দেখ ভালো করতে পারিস কিনা। আর এদিকে আমি না খেয়ে আছি, চুল দাড়ি সবকিছু বড় হয়ে গেছে। মিতু বাড়িতে আসার পর মা তুই আইছিস? দেখ মা, আমার ছেলেটা না খেয়ে একেবারে শুকিয়ে গেছে। খালা, তুমি চিন্তা করিও না, আমি দেখতেছি। আমার রুমে আসার পর আমাকে দেখে কান্না করতে লাগলো। এটা আমি কাকে দেখছি? কি হয়েছে শরীরের অবস্থা? হ্যাঁ, এদিকে তাকাও তো। মিতু মিতু আর কিছু বললাম না। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে আমাকে? মিতু আমাকে গোসল করালো নিজের হাতে, দাড়ি চুল সবকিছু সেভ করলো। এভাবে মিতু আমাকে প্রতিদিন যত্ন করে। রাত হলে আমি থাকি উপরে, মিতু থাকে নিচে। মিতুর সেবা আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হবো, এমন সময় দেখি নিচে মিতু। তাহলে আমার মিতু বেঁচে আছে? দেখি তো এটা কত সাল। ও মা, এদিকে 5 মাস চলে গেল। তাহলে 5 মাস কিভাবে গেছে আমি তো কিছুই বলতে পারি না। মিতুকে জিজ্ঞাসা করতে হবে। ফ্রেশ হয়ে বেলকনি থেকে দাঁড়ালাম। হঠাৎ দেখি কে জানে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো হয়ে গেছো জানি। আমার তোমার প্রতি বিশ্বাস ছিল তুমি একদিন না একদিন ভালো হয়ে যাবে। এই বাবু, এদিকে তাকাও। আমি মিতুর চোখের পানি মুছে দিয়ে বললাম, আচ্ছা বাবু, আমার কি হয়েছিল? মিতু সবকিছু খুলে বলল। বাবু, তুমি আমাকে ভালোবাসো তো? জীবনের সবচেয়ে বেশি। আমাকে ছেড়ে এভাবে চলে যাবে না তো? দরকার পড়লে চাকরি ছেড়ে দিব, তাও তোমাকে ছেড়ে যাব না। আমার না। বলো। না মানে তুমি রাগ করবা না তো? আরে বলো তো বাবু। আমার না তোমার ঠোঁটগুলো খেতে ইচ্ছে করছে। এই কথা বলতে না দেই একটা লিপ কিস করে প্রায় 5 মিনিটের মতো, পরে দুজনে হাঁপাতে লাগলাম। দাঁড়াও, মাকে একটা কল দিই। কল দেওয়ার পর কি হয়েছে মা? মা, আজকে একটা কাজে নিয়ে আসো। আমি লাদেনকে আজকেই বিয়ে করব। মা, আমরা বলি কি একটা অনুষ্ঠান করে দিলে ভালো হতো না? না, আমি আজকেই বিয়ে করব, তাড়াতাড়ি কাজে নিয়ে আসো। 1 ঘন্টার ভিতরেই। তোরে নিয়ে আর পারি না। এই মিতু, কি বলো? আজকে আমরা বিয়ে করব? তোমাকে ছেড়ে আমি আর কোথাও যেতে চাই না। এই বলে জড়িয়ে ধরলো। জান, তোমার বুকে আমি একটু শান্তি খুঁজে পাই। এর মধ্যে আম্মু আসলো। আম্মু, তুমি কেমন আছো? আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাবা, তুই ভালো হয়ে গেছো? এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জানেন তো ভাই, মার মতো কেউই হয় না। পৃথিবীর সকল মাকে সালাম জানাই। হ্যাঁ মা, আমি ভালো হয়ে গেছি। বাবা, নিচে চল, আগে খাবি। হ্যাঁ মা, যাও। চলো নিচে যাওয়া যাক। হ্যাঁ, এর মধ্যেও খালা কাজী নিয়ে হাজির। বিয়ের কাজ শেষ করে বাসরাতে আমি যাওয়ার পর মিতু সালাম করে বসলো। আমি বললাম, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। চলো। নামাজ শেষে মিতু, এই নাও তোমার দেড়মোহরের টাকা। এই, তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না। আমার শুধু তুই হলেই চলবে। তা বলে তোর হবে না, টাকাগুলো নাও। আচ্ছা দাও তাহলে। আচ্ছা বলো তো, আমরা কয়টা বাচ্চা নেব? এই লুচ্চামি কথা বলবা না, আমি তো নিজেই এখন একটা বাচ্চা। তুমি একটা বাচ্চা না? দাঁড়াও, তাহলে আজকে মজা দেখাবো। এই সামনে আসবে না, একদম খুন করে ফেলবো। কে শুনে কার কথা? দিলাম লিপ কিস করে। এই কি করছোস? এই দেখো তোমার পাঠকরা কিভাবে দেখছে, বাতি অফ করো। তাই তো। এই, আপনারা দেখবেন না, আমাকে এখন একটু বাসর করতে দেন, তারপরে আর কি বাকিটা ইতিহাস। আজ অনেকেই আছে ভালোবাসার কারণে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। কখনোই কাউকে বেশি ভালোবাসতে নেই, অতিরিক্ত ভালোবাসা মানুষকে কাঁদায়। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। কেমন হয়েছে জানাবে। যদিও গল্পটি একটু ছোট হয়েছে, তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।